তো দেখেন আজকে হচ্ছে 21শে জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 80তম ক্লাস এবং সাক্ষ্য আইনের তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি দলিল এবং বেসরকারি দলিল, অর্থাৎ পাবলিক ডকুমেন্ট অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট। এই সরকারি দলিল এবং বেসরকারি দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে 74 থেকে 78 ধারা পর্যন্ত। তো এর আগে আমরা গতদিনের লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে একটা সাক্ষ্য সাধারণত তিন প্রকার হয়ে থাকে: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর একটা হলো ফরেনসিক সাক্ষ্য। তো দালিলিক সাক্ষ্য আবার হচ্ছে দুই প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য, আবার হচ্ছে কি মাধ্যমিক। স্বয়ং যে মূল দলিল এটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য, আর মূল দলিলের যে সার্টিফাইড কপি বা অবিকল নকল বা হাতে লেখা কপি এগুলো হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। এখন এই দালিলিক সাক্ষ্য কোনো কোনো দলিল আবার সরকারি দলিল, কোনো কোনো দলিল হচ্ছে আপনার কি বেসরকারি দলিল। অর্থাৎ সরকারি দলিল এবং বেসরকারি দলিল কি আমরা একটু পড়ি, তারপর আলোচনা করব। দেখেন যে সাক্ষ্য আইনে দলিলকে আন্ডারলাইন করেন দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকারি দলিল পাবলিক ডকুমেন্টস, এবং আর একটা হচ্ছে কি বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্টস। তারপরে দেখেন যে আন্ডারলাইন করেন 74 ধারায় সরকারি দলিল কোনগুলো এবং তার প্রকৃতি, 75 ধারায় বেসরকারি দলিল, এবং 76 থেকে 78 ধারায় সরকারি দলিল প্রমাণের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সরকারি দলিল কোনগুলো বা সরকারি দলিল কোনগুলো সরকারি দলিল বলে বিবেচিত হবে বা সরকারি দলিলের সংজ্ঞা, এটা আলোচনা করা হয়েছে 74 ধারায়। আমরা চলে আসি, দেখেন সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্টস। নিম্নলিখিত দলিলগুলো সরকারি দলিল কি কি? দেখেন যে সকল দলিল, আন্ডারলাইন করবেন, কোন সার্বভৌম কর্তৃপক্ষের সভরেইন অথরিটি কার্য বা কার্যের রেকর্ড। সার্বভৌম কর্তৃপক্ষ মানে ধরেন বাংলাদেশ বার কাউন্সিল একটা কি সার্বভৌম কর্তৃপক্ষ, যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলো একটা কি সার্বভৌম কর্তৃপক্ষ। তো সার্বভৌম কর্তৃপক্ষের বাংলাদেশ বার কাউন্সিলের যে কোনো নোটিশ হচ্ছে কি ডকুমেন্ট বলেন তো? সরকারি দলিল। তারপরে দেখেন সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালে, সরকারি প্রতিষ্ঠান কি সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত সবগুলাই কি সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান কি কি আছে তা তো মোটামুটি আমরা জানি। আর ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল হলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এরকম অন্যান্য ট্রাইব্যুনালের কোনো কর্মকাণ্ডের রেকর্ডও হচ্ছে কি সরকারি দলিল। তারপরে দেখেন আন্ডারলাইন করবেন বিদেশি রাষ্ট্রের, কমনওয়েলথের বা বাংলাদেশের যে কোনো অংশের আন্ডারলাইন করেন আইনসভার। আইনসভা হচ্ছে কি জাতীয় সংসদ। বিচার বিভাগের বা শাসন বিভাগের হচ্ছে নির্বাহী বিভাগ বা সরকারি কর্মকর্তার কার্য বা কাজের রেকর্ড হচ্ছে একটা কি সরকারি দলিল। ওই যে যে আপনার ধরেন বিদেশি রাষ্ট্রের কোন কর্মকাণ্ডের রেকর্ড, ধরেন আমেরিকান দূতাবাসের যদি কোনো ডকুমেন্ট তারা দেখায়, এটা হচ্ছে কি দলিল? সরকারি দলিল। অথবা কমনওয়েলথের, কমনওয়েলথ বুঝেন? কমনওয়েলথ কাকে বলে ভাই? কি বলতো? না, সার্কভুক্ত না। কমনওয়েলথ মানে হচ্ছে যে একসময় তো ব্রিটেন সমগ্র বিশ্ব কি করত? শাসন করত। তো ব্রিটেনের রাজা বা রানীকে যারা এখনো স্বীকার করে তারাই বলে কি কমনওয়েলথ ভুক্ত দেশ। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশও কমনওয়েলথ ভুক্ত দেশ। ভারত পাকিস্তান সহ এরকম 53টা না 54টা আছে এখনো যারা ব্রিটেনের রাজা রানীকে এখনো স্বীকৃতি দেয়, এরা হচ্ছে কি কমনওয়েলথ ভুক্ত দেশ। তারপরে দেখেন তাহলে বিদেশি রাষ্ট্র, কমনওয়েলথ, বাংলাদেশের যে কোনো অংশের আইনসভা, বিচার বিচার বিভাগ বা শাসন বিভাগ বা সরকারি কর্মকর্তা কার্য বা কার্যের রেকর্ড হচ্ছে কি সরকারি দলিল। তাহলে ওই যে 161 যে করতেছে ওটা এক ধরনের কি দলিল? 161 কে করে? তদন্তকারী কর্মকর্তা করে। তদন্তকারী কর্মকর্তা তো কে হয়? পুলিশ হয়। আচ্ছা, এছাড়া 2 নাম্বারটা একটু তাৎপর্য আরো বেশি। দেখেন 2 নাম্বারটা তাৎপর্য হচ্ছে যে আন্ডারলাইন করেন বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। আপনি একটা জায়গা বিক্রি করছেন আর একজন কিনছে, যখন এই জমিটা দলিলটা রেজিস্ট্রি করেন গিয়ে রেজিস্ট্রেশন অফিসে, তখন রেজিস্ট্রি করার সাথে সাথে ওই দলিলটা হয়ে যাচ্ছে কি সরকারি দলিল। কিন্তু রেজিস্ট্রি করার আগ পর্যন্ত এটা কি ছিল? বেসরকারি দলিল। এই কারণে বলছে যে বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। তাহলে যতক্ষণ পর্যন্ত কোন দলিল আপনি নিবন্ধন করেন নাই ততক্ষণ পর্যন্ত ওইটা কি বেসরকারি। যখনই আপনি নিবন্ধন করে ফেললেন তখন হয়ে যাবে কি সরকারি। তাহলে দেখেন
সরকারি দলিল হলো সরকারি দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তা কর্তৃক তৈরিকৃত দলিল বা নথি। 74 ধারার মূল কথা হলো, আন্ডারলাইন করবেন, কোন দলিল তখনই সরকারি দলিল বলে গণ্য হবে যদি উক্ত দলিল সরকারি কর্মকর্তার কাজের রেকর্ড হয়। এখন পুলিশ অফিসার যদি তার নিজে নিজে কবিতা লেখছে, ধরেন বাংলাদেশের গোপালগঞ্জের জেলা প্রশাসক, ওই যে সাবেক যে জেলা প্রশাসক ছিলেন শাহিদা সুলতানা, উনি কবিতা লেখা কবিতার বই যদি বের করে, বলেন তো এটা সরকারি দলিল কিনা? এটা কিন্তু উনি যদিও সরকারি কর্মকর্তা, কিন্তু কবিতা কিন্তু ওনার সরকারি কাজের রেকর্ড না। বুঝতে পারছেন? উনি অফিসিয়াল যে কর্মকাণ্ড করবে সেটার রেকর্ডে হচ্ছে কি সরকারি দলিল। যেমন মামলার রায়, ডিক্রি ইত্যাদি সরকারি দলিল, কারণ এইগুলো সরকারি কর্মকর্তাদের কাজের ফলাফল। কোনো দলিল সরকারি অফিসে রাখা হয়েছে শুধুমাত্র এই কারণে উক্ত দলিলকে সরকারি দলিল বলে গণ্য করা যাবে। আর সরকারি দলিল রাখছে বলেই যে সরকারি দলিল হয়ে যাবে বিষয়টা তা না। দেখেন, আর্জি এবং লিখিত জবাব আদালতে দাখিলের পর এবং নিবন্ধন বা নথিভুক্ত করা হলে তখন তার সরকারি দলিল বলে গণ্য হবে। আপনি আর্জি দিচ্ছেন, আর্জি দেওয়ার পরে যখন সেরেস্তাদার ওইটা তার বইতে নথিভুক্ত করে ফেলবে তখন ওইটা হয়ে যাবে কি সরকারি, বাট যতক্ষণ পর্যন্ত নথিভুক্ত করে নাই ততক্ষণ পর্যন্ত কি বেসরকারি। ঠিক একই ভাবে আহ সিআর মামলা করতে গেছেন, যতক্ষণ পর্যন্ত ওই 200 ধারার জবানবন্দি রেকর্ড কইরা উনি যতক্ষণ বলে যে "এই স্বাক্ষর দিয়ে যাবেন", ওই যে জবানবন্দি নেওয়ার পর বলে স্বাক্ষর দিয়ে যাবেন, তখনই হয়ে যাবে ওইটা কি সরকারি দলিল। এর আগ পর্যন্ত ওইটা কি বেসরকারি দলিল। ঠিক একই ভাবে এই তো পাশ করে গেছেন, এই তো ঝরঝরের মধ্যে আসছেন, দেখেন। আহা, আচ্ছা দেখেন, তাহলে যদি এরভাবে চিন্তা করেন, এজাহার ভাই, এজাহার আর এফআইআর এর ভিতর কিন্তু পার্থক্য আছে। আমি নিয়ে গেলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারটাকে যখন বিপি 27 ফর্মে রেকর্ড করবে তখন হয়ে যাবে কি এফআইআর। বাট রেকর্ডের আগ পর্যন্ত ওটা কি আছে এজাহার। তো যতক্ষণ পর্যন্ত এজাহার রেকর্ড করে নাই এজাহার, ততক্ষণ পর্যন্ত কি দলিল বেসরকারি। যখনই বিপি 27 ফর্মে কি করবে রেকর্ড করবে তখন হয়ে যাবে কি সরকারি দলিল। একটা চালান। তাহলে আহ কিন্তু দেখেন, ওটা বোধহয় ওই পাশে দেখেন, কিন্তু 74-এর 2 ধারা অনুযায়ী বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। এই যে আন্ডারলাইন করেন, যেমন বিক্রয় বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা কি দলিল সরকারি দলিল। যদি বিক্রয় চুক্তি নিবন্ধিত হয় তাহলে সরকারি দলিল। সরকারি দলিলের কিছু উদাহরণ দেখেন, যে কতিপয় সরকারি, এখান থেকে প্রশ্ন আসে এইভাবে যে নিম্নের কোনটি সরকারি দলিল, নিম্নের কোনটি সরকারি দলিল নয়। তো কতিপয় সরকারি দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল, আন্ডারলাইন করেন ভোটার তালিকা। ভোটার তালিকা এই জায়গায় সরকারি দলিল কোনটা, যেটা আমাদের জাতীয় নির্বাচনের, বুঝেন কিনা? যদি এরকম হয়, ধরেন আপনাদের ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটার তালিকা, ওটা কিন্তু আবার কি না, বা উকিল বারের ভোটার তালিকা আইনজীবীদের, এটা কিন্তু আবার সরকারি দলিল না। ধন্যবাদ। রাজস্ব বিবরণী, খতিয়ান, রেকর্ড অফ রাইটস, খতিয়ান মানে যে পর্চা, বিআরএস, আরএস, এসএ, এগুলাও কি সরকারি দলিল। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম মৃত্যু সনদ, ওই যে আমরা জন্ম নিবন্ধন, তারপর মৃত্যু সনদ, চার্জশিট, ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআরপিসির 164 দ্বারা লিপিবদ্ধকৃত দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য, ওয়ারেন্ট, সমন ইত্যাদি হলো কি দলিল সরকারি দলিল। আচ্ছা, এখন আমরা চলে এসে দেখেন যে বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্টস, এটা আছে কত ধারায়? 75 ধারায়। তো সহজভাবে বলতে গেলে সরকারি দলিল ছাড়া যাবতীয় যা আছে সব কি। আপনারা যে আইন পাঠ করতেছেন এটা কি দলিল বলেন তো? এটা কি দলিল? বেসরকারি। বলেন বেসরকারি দলিল কিন্তু প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য? আইন পাঠ বেসরকারি দলিল কিন্তু এটা প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য? প্রাথমিক। স্বয়ং মূল বই পড়তেছেন না? যখন আবার এটা ফটোকপি নেবেন তখন এটা আবার কি বেসরকারি দলিল বাট কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? ধরেন এফআইআর এর যে মূল কপিটা সেটা থাকে কোথায়? তা নাই। তাহলে ওটা হচ্ছে কি দলিল? সরকারি দলিল। আবার প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। কিন্তু এফআইআর এর কপি আপনি ফটোকপি করে আনছেন, তাহলে ওটা কিন্তু সরকারি দলিল, কিন্তু সাক্ষ্যটা কি মাধ্যমিক সাক্ষ্য। আমরা নর্মালি যারা আছি অনেকে
ওই প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য আর সরকারি বেসরকারি দলিল, এই চারটে জিনিসে মোটামুটি বুঝতে পারি না, গোলমাল পাকাই ফেলি। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে সরকারি দলিল তো সরকারি দলিল, এই যে যা যা বললাম এগুলাই তো সরকারি দলিল, এগুলা যদি স্বয়ং মূল কপি হয় তাহলে কি প্রাথমিক সাক্ষ্য, আর যদি ফটোকপি হয় কি মাধ্যমিক সাক্ষ্য। তাহলে দেখেন যে সাক্ষ্য আইনের ৭৫ ধারায় বলা হয়েছে সরকারি দলিল বাদে বা সরকারি দলিল বাদে বাকি দলিল হচ্ছে কি বেসরকারি, যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। দেখি বরকত সাহেব বলেন, এই যে যে চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল, এগুলা তো বেসরকারি দলিল, বাট এগুলাও সরকারি দলিল হতে পারে কখন? এক্স্যাক্টলি, যদি এগুলা কি করে নিবন্ধন করে ফেলে তখন এটা হয়ে যাবে কি সরকারি দলিল। তো জেনে রাখা ভালোতে আমরা দেখি আসেন যে সরকারি দলিল বাদে সরকারি দলিল বাদে বাকি সকল দলিল হচ্ছে কি বেসরকারি দলিল। তারপরে আন্ডারলাইন করেন ৭৩ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের আন্ডারলাইন করবেন সই মোহর নকল দিতে বাধ্য। তিনটে স্টেটমেন্ট ৭৩ ধারায় বলছে যে সরকারি, ৭৩ই তো বলছে, ৭৩, 76, সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সই মোহরকৃত নকল দিতে কি, যেগুলা আইন অনুযায়ী দেওয়ার নিয়ম আছে সেগুলা দিতে কি বাধ্য। এখন আপনি, আমরা যদি এইভাবে চিন্তা করেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি তখন আমরা জানি যে 161 কপি আসামি চাইলে আদালত তারে দিতে পারে, তারপরে 164 কপি আসামি চাইলে আদালত তারে কি দিতে পারে, কিন্তু পুলিশ ডায়েরি আসামি দেখার কোনো অধিকার। এখন তাইলে কি পুলিশ ডায়েরি দেখতে কি কোনো অনুমতি দিবে? দিবে না। দেখেন, তাহলে আমরা চলে আসি, দেখেন ধারা ৭৬ সরকারি দলিলের, আচ্ছা পরের লাইনটা সরি, জাবেদা নকল বা সইমিকৃত নকল দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে। জাবেদা নকল, সইমিকৃত নকল, সার্টিফাইড কপি সব একই কথা। জাবেদা নকল মানে এমন না যে জাবেদা নামক কোনো ব্যক্তির কোনো নকল, সেটা না। জাবেদা নকল, সইমোহর নকল, সার্টিফাইড কপি, সত্যায়িত প্রতিলিপি সব কি একই কথা। তো দেখেন ধারা ৭৬ সরকারি দলিলের সইমোহর নকল বা প্রতিলিপি প্রদান, সার্টিফাইড কপিস অফ পাবলিক ডকুমেন্ট। সাক্ষ্য আইনের ৭৬ ধারা অনুযায়ী এটা গোল দিবেন, প্রয়োজনীয় ফি প্রদান পূর্বক, প্রয়োজনীয় ফি প্রদান পূর্বক সরকারি দলিলের আন্ডারলাইন করবেন সইমোহরি নকল বা প্রতিলিপি পাওয়া যায়। কি দিয়ে পাওয়া যাবে? প্রয়োজনীয় ফি। সরকারি দলিল হেফাজতকারী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সইমোহরকৃত নকল বা প্রতিলিপি দিতে পারে। সরকারি দলিলের সইমোহর প্রদানকারী সরকারি কর্মকর্তা পান না? পাইছে বলুন না? দলিলটি প্রদানের সময় দলিলের নিচে আন্ডারলাইন করবেন, এই মর্মে সত্যায়ন করবে যে, দলিলটির নিচে এই মর্মে সত্যায়ন করবে যে নকল কপিটি আন্ডারলাইন করবেন সেই দলিলের বা তার অংশ বিশেষের সঠিক নকল। যে এটা দিচ্ছে সে দেওয়ার সময় নিচে কি লিখে দিবে যে অমুক দলিলের নকল। হ্যাঁ, উক্ত প্রত্যয়টি তারিখ যুক্ত আন্ডারলাইন করবেন, সরকারি কর্মকর্তার নাম, পদবি ও ক্ষমতাপ্রাপ্ত থাকলে কি থাকবে সিল থাকবে। যখন আপনারা যে পর্চা উঠান আর এস বিআরএস বা এসে, তখন ওনারা এরকম দেওয়ার সময় কি সিল টিল দিয়ে দেয়। তাহলে আমার এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে, ইংলিশটাও আন্ডারলাইন করেন, সার্টিফাইড কপিস অফ পাবলিক ডকুমেন্টস। এই আপনার সরকারি দলিলের সত্যায়িত নকল সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা দিতে বাধ্য যদি দেওয়ার কি থাকে নিয়ম থাকে এবং অবশ্যই সে কি নিবে ফি নিবে। তো আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন ও আচ্ছা, এখানে আর একটা জিনিস, যে বেসরকারি দলিলের একটা জিনিস লিখতে পারেন যে আদমশুমারি রিপোর্ট, এটা কিন্তু সরকারি দলিল না। আদমশুমারি রিপোর্ট সরকারি দলিল না, যদিও মনে হতে পারে যে সরকার আপনার আদমশুমারি তো করায়, কিন্তু কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করায়, এই কারণে আদমশুমারি রিপোর্ট কি দলিল না, সরকারি দলিল না। হ্যাঁ, উচ্চ আদালতের, হ্যাঁ। দেখেন আহ বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি যে বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়, কোনটি সরকারি দলিল নয়? শ্রীলঙ্কার আইন সভার কার্য বিবরণী, যেহেতু এটা বিদেশি রাষ্ট্রের আইন সভার কার্য, সরকারি দলিল। ইংল্যান্ডের আদালতের রায় কি সরকারি দলিল। বাংলাদেশের জাতীয় সংগ্রহশালার রেজিস্টার, জাতীয় সংগ্রহশালা মানে জাদুঘরের রেজিস্টার, এটাও কি
সরকারি দলিল। তাহলে অংশীদারি চুক্তি এটা কি? সরকারি দলিল না। এটাও হতো কখন? যদি এটা নিবন্ধিত। দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট এর 74 ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়? কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? এটা এখানে এই প্রশ্নটা একটু মোটামুটি একটু কনফিউজিং, মানে এটা আপনার মনে একটু সন্দেহের সৃষ্টি করবে। দেখেন, এটা তো বুঝেন যে গ্রেফতারি পরোয়ানা কে দেয়? আদালত দেয়। সো আদালতের কর্মকাণ্ড অবশ্যই সরকারি দলিল। তারপরে তদন্তকালে পুলিশের দিনপঞ্জি মানে পুলিশ ডায়েরি, এটাও কি সরকারি দলিল। তারপরে কমনওয়েলথের সচিবালয়ের দাপ্তরিক পত্র, এটাও কি সরকারি দলিল। আর এটা বলছে যে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, এটা এই কারণে সরকারি দলিল বলতেছে না যে এটা হচ্ছে ওই যে আহ, মানে সরকার ওই যে আপনার সার্টিফাইড কপি, এই কারণে বলতেছে। পুলিশের দিনপঞ্জি, পুলিশ তো তার তদন্তের কর্মকাণ্ড হিসেবেই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। দেখেন, তাহলে এটা এখানের উত্তর হচ্ছে ক নাম্বার। ব্যাখ্যাটা দেখেন যে গ্রেফতারি পরোয়ানা বিচার বিভাগের কাজের অংশ, তদন্তকালী পুলিশের দিনপঞ্জি বা ডায়েরি সরকারি কর্মকর্তার কাজের রেকর্ড, সেহেতু এগুলো সরকারি দলিল। 74 ধারা অনুসারে কমনওয়েলথের সচিবালয়ের দাপ্তরিক পত্র সরকারি দলিল, যেহেতু সেহেতু সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি পাবলিক ডকুমেন্ট না বরং বেসরকারি দলিল, কারণ প্রত্যায়িত অনুলিপি ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হয়। 3 নম্বর প্রশ্নটা দেখেন যে নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? এটা যদি বলে পাবলিক বিক্রয় চুক্তি, দানপত্র, বিক্রয় দলিল, এগুলা কোনটা? ডিক্রি। ডিক্রি হচ্ছে কি? কারণ ডিক্রি কে দেয়? আদালত দেয়। 4 নম্বরটা দেখেন কোনটি পাবলিক দলিল বা পাবলিক ডকুমেন্ট? প্রকাশিত কবিতা, প্রকাশিত পত্র, উইল, মামলার কি আর্জি, মামলার আর্জি। 5 নম্বর প্রশ্নটা দেখেন যে কোনটি প্রাইভেট ডকুমেন্ট? প্রাইভেট ডকুমেন্ট জানতে চাইছে। তো সিআরপিসি 164 দ্বারা বক্তব্য প্রাইভেট না, খতিয়ান প্রাইভেট না, কোন পক্ষ কর্তৃক দাখিলি আর্জি মানে দাখিল করা হয়ে গেছে, এটাও প্রাইভেট না। তাহলে মূল বিক্রয় দলিল কি? প্রাইভেট। আবার বিক্রয় দলিল যদি কি হতো? নিবন্ধিত হতো, তাহলে ওটাও কি হতো না? পাবলিক হতো, প্রাইভেট হতো না। 6 নম্বর দেখেন নিম্নের কোনটি পাবলিক দলিল? চিঠি, কবলা, রায়, উইল, কোনটা? রায়। রায় দেয় কে? আদালত। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন যে সাক্ষ্য আইনে দলিলকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কয়টি ভাগে? 2টি ভাগে। 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বর যে যে সকল দলিল সাক্ষ্য আইনের 74 ধারার অধীন না, 74 ধারার অধীন না, সেগুলো হলো কি দলিল? ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল। এই জায়গায় মোটামুটি প্রশ্ন যা আছে পারবেন। 11 নম্বর প্রশ্নটা দেখেন নিম্নলিখিত কোনটি সরকারি দলিল না? এটা অনিবন্ধিত পারিবারিক বাটোয়ারা দলিল। তারপরে যদি দেখেন আহ মোটামুটি যা আছে এগুলো পারবেন, পারা যাবে ইনশাল্লাহ। আর 17 নম্বর প্রশ্নটা দেখেন যে সরকারি দলিলের আহ বিষয়বস্তু প্রমাণের জন্য জাবেদা নকল বা সার্টিফাইড কপি দাখিল করা যেতে পারে, এটা আমরা ওখানে পড়ি নাই। সার্টিফাইড কপি ওখানে আমরা পড়ছি যে জাবেদা নকল দিতে বাধ্য, কত দ্বারায়? 76 দ্বারায়। আর 77 দ্বারায় বলতেছে যে সরকারি দলিলের বিষয়বস্তু ওই নকল দ্বারা প্রমাণ করা যাবে, এই কথাটা বলছে কততে? 77। তো এটা গুরুত্বপূর্ণ। 76-এ হলো আমি অফিস থেকে জাবেদা নকল আনলাম, আর ওই নকল দ্বারা সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে, এটা কত? 77। তারপরটা দেখেন 18 নম্বর প্রশ্নটা যে সাক্ষ্য আইন 1872-এর অধীন কোন কোন সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে জাবেদা নকল বা স্বয়ংক্রিয়কৃত নকল দ্বারা? কত দ্বারায় বলছে? 77 দ্বারায়। সবশেষেরটা দেখেন 19 নম্বর প্রশ্নটা যে সরকারি আইন আদেশ সমূহ নোটিফিকেশন সমূহ প্রমাণ করা যেতে পারে সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড দিয়ে, বিভাগের প্রধানের সত্তায় প্রত্যায়িত রেকর্ড দিয়ে,
সরকারের আদেশ অনুযায়ী মুদ্রিত দলিল দিয়ে উপরের কি সবগুলো। আচ্ছা, এখন আমরা চলে আসি বিষয়ের প্রাসঙ্গিকতা, রেলেভেন্সি অফ ফ্যাক্টস, ধারা 55 থেকে, সরি 5 থেকে 55। বিষয়ের প্রাসঙ্গিকতা বা রেলেভেন্সি অফ ফ্যাক্টস। আগে আমরা দেখি যে রেলিভেন্ট রেলেভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় আসলে কাকে বলে। প্রাসঙ্গিক বিষয় আসলে কাকে বলে? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, দেখেন অর্থ দেখেন, সাক্ষ্য আইনে বর্ণিত কোনো উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে গোল দিবেন সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ের কি বলা যাবে? প্রাসঙ্গিক বলা যাবে। সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদাহরণ দেখেন, ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। করিম আঘাত করছে খবিরকে। করিম খবিরকে ছুরি দিয়ে আঘাত করার আগে বা পরে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয় প্রাসঙ্গিক হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে। প্রাসঙ্গিক বিষয় অ্যাকচুয়ালি একটু 5 ধারা পড়ার সময় বুঝবেন। 5 ধারায় বলতেছে যে একটা মামলায় কোন কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। বলতেছে দুইটা বিষয়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কারে বলে? এই উদাহরণ দিয়ে বোঝায়, ক খরে ছুরি দিয়ে আঘাত করছে। তো বিচার্য বিষয়ে চার্জ গঠনের সময় বলছে আপনি অমুক রে ছুরি দিয়ে আঘাত করছেন কিনা, এটা হচ্ছে কি বিচার্য বিষয়। আর আঘাত করার আগে তারা দুইজনে এক জায়গা বসতো, এক জায়গা চা খাইছে, পরবর্তীতে মানে খুন করার পরে তার অমুক জায়গাতে বের হয়ে যাইতে দেখা গেছে যে পড়ে আছে, তার শরীরে রক্তাক্ত অবস্থা আছে। অর্থাৎ মূল ঘটনার আগে বা পরে যা যা হয়েছে সবগুলা কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে আহ আমরা সরাসরি 5 ধারায় চলে আসি। দেখেন যে যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, আন্ডারলাইন করবেন। সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী যে কোনো মামলায় গোল দিবেন দুইটি বিষয় সাক্ষ্য দেওয়া যায়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? দুইটা বিষয়। কি কি দেখেন, একটা বলছে যে বিচার্য বিষয় সম্পর্কে ফ্যাক্ট ইন ইস্যু, আন্ডারলাইন করেন ফ্যাক্ট ইন ইস্যু। আর একটা হলো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, এটা হচ্ছে কি রেলেভেন্ট ফ্যাক্ট। শেখর সাহেব আর একজনের কাছ থেকে টাকা নিছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। আর টাকা দেওয়ার আগে ওরা দুজন একসাথে পার্টনারশিপ ব্যবসা করতো, দুইজন দীর্ঘদিনের বন্ধু, এই সকল বিষয় হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। এখন যদিও আপনার সাক্ষ্য আইনে দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, কি কি? বিচার্য বিষয় একটা কি প্রাসঙ্গিক বিষয়, কিন্তু এই বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ের সংজ্ঞা আবার দেওয়া হয়েছে কত দ্বারায়? সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দিছে কয় দ্বারায়? বুঝতে পারছেন? মানে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় এটা বলছে 5 দ্বারায়। আর ওই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের যে সংজ্ঞা এটা আবার দিছে কয় দ্বারায়? 3 দ্বারায়। সো আমরা চলে এসে দেখেন বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু এর অর্থ। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয়, আন্ডারলাইন করবেন, যেটা দেওয়ানি মামলার প্লিডিংসে এক পক্ষ দাবি করে এবং অন্য পক্ষ কি করে অস্বীকার করে। প্লিডিংস বলতে কি বোঝায়? প্লিডিংস বলতে বোঝায় আর্জি অথবা লিখিত জবাব। এবং যেটা প্রমাণ করতে পারলে, আন্ডারলাইন করেন, মকদ্দমায় পক্ষদ্বয়ের অধিকার এবং দায় নির্ধারণ করে দেওয়া যায়। আর ফৌজদারি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা এক পক্ষ কর্তৃক অভিযোগ করে এবং অন্য পক্ষ সেই অভিযোগ কি করে অস্বীকার করে, দোষী নয় বলে দাবি করে, এবং যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে রায় দিতে পারে। সহজ কথায় বললে, যে দেওয়ানি বলেন ফৌজদারি বলেন, যেটা এক পক্ষ দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটাই কি বিচার্য বিষয়। দেওয়ানি মামলায় মামলা হচ্ছে অর্থের মামলা। তো বিচার্য বিষয়, বাদী বাদী দাবি করতেছে আমি বিবাদীর কাছে 50 লাখ টাকা পাই, বিবাদী বলতেছে না সে কোনো টাকা পাবে না, তাহলে বিচার্য বিষয় কোনটা? সে তার কাছে টাকাটা পাবে কিনা। ফৌজদারি মামলায় বাদী দাবি করতেছে তার মুরগি চুরি করে নিয়ে গেছে, বিবাদী বলতেছে না তার মুরগি আমি চুরি করি নাই, তাইলে এই জায়গা বিচার্য বিষয় কি মুরগি চুরি করছে কিনা। আচ্ছা দেখেন, হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে। মুগুর চেনেন তো? মুগুর দিয়ে আঘাত করে বি কে হত্যা করার অপরাধে এ অভিযুক্ত হয়। মানে আসামি হচ্ছে কি এ। বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হতে পারে: এ বি কে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা,
এমন আঘাত দ্বারা এ বি এর মৃত্যু ঘটিয়েছে কিনা, বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় এ এর কি ছিল কিনা, এগুলাই সবগুলো হচ্ছে কি বিচার্য বিষয়। উদাহরণ দেখেন, দেওয়ানি মামলার একটা উদাহরণ মনে করেন, করিম কবিরের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের করেছে। সুমন সেন বলেন তো, যে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা করে কত দাঁড়ায়? হ্যাঁ, কোন আইনের 12 ধারায়? 12 ধারায়, ধন্যবাদ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায়। দেখেন, ক তার আর্জিতে লিখেছে যে সে মোকদ্দমাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করেছে। সে বলতেছে যে মামলাটা কি 12 ধারা মামলাদের তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে দায়ের করেছে। খ লিখিত জবাব দাখিল করার সময় লিখেছে যে ক মোকদ্দমাটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করে। বিবাদী এসে বলতেছে না ইয়োর না, সে 1 বছরের মধ্যে দায়ের করে নাই। সে দাবি করেছে মোকদ্দমাটি তামাদি দ্বারা কি পারিত, সুতরাং মোকদ্দমাটি খারিজ করা। দেখেন এবং সে দাবি করেছে মোকদ্দমাটি তামাদিতে পারিত, সুতরাং মোকদ্দমাটি খারিজ করা হোক। সুতরাং এখানে বিচার্য বিষয় হলো মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা বা মোকদ্দমাটি তামাদিতে পারিত কিনা। মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে, এই এই বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়সমূহ সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল করা যাবে। এখন জেনে রাখা ভালো, আমরা চলে আসি। দেখেন যে সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল দিবেন 2টি বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে। একটা হচ্ছে আপনার বিচার্য বিষয় সম্পর্কে, আর একটা হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। বিচার্য বিষয় হচ্ছে সরাসরি যে ঘটনাটা সেটাই বিচার্য বিষয়, আর ওই ঘটনার আগে বা পরে যা যা ঘটছে সবগুলাই হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের দেখেন 136 ধারা অনুযায়ী কোনো বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে কিনা বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা আন্ডারলাইন করবেন, তার নির্ধারণ করবে আদালত। অর্থাৎ আন্ডারলাইন করবেন, সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিজিবিলিটি নির্ধারণ করবে আদালত। প্রাসঙ্গিকতা এবং গ্রহণযোগ্যতা দেখেন, প্রাসঙ্গিকতা আন্ডারলাইন করেন, প্রাসঙ্গিকতা এবং গ্রহণযোগ্যতা এক বিষয় না। কেন এক বিষয় না আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, অনেক বিষয় আছে যে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। কেমনে? দেখেন যে একজন লোক হত্যা করছে, হত্যা মামলার আসামি, হত্যা মামলার আসামি, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো সে উকিল সাহেবের কাছে যে বলতেছে, আসামি উকিল তার উকিলের কাছে যে বলতেছে যে ভাই আমি আসলেই হত্যা করছি, আমার বাঁচান। উকিলের কাছে সে যে কি এটা স্বীকার করছে, স্বীকার করলে এখন এটা কিন্তু ওই মামলায় প্রাসঙ্গিক। যে উকিল তো জেনে গেল যে আসলে সে হত্যা করতে, কিন্তু প্রাসঙ্গিক হলে উকিল বললে আদালত এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের সাক্ষ্য আইনের 126 ধারায় বলছে যে মক্কেল আর আইনজীবীর মধ্যে যে কথা হয়েছে এটা মক্কেল অনুমতি না দিলে উকিল প্রকাশ করতে পারে। মক্কেল অনুমতি দেয় নাই, উকিল দেয় বলে দিলে ওনার অমুক হত্যা করছে, তবুও এটা গ্রহণযোগ্য হবে না, কারণ মক্কেলের জায়গায় কি দেয় নাই, অনুমতি দেয় নাই। তাই কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। বুঝেন কিনা? কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেই গ্রহণযোগ্য। আবার এরকম চিন্তা করেন যে দিনেশ তার স্ত্রীর সাথে যোগাযোগ করতেছে, যোগাযোগ করে সে মোটামুটি আহ হত্যাকাণ্ড একটা ঘটাইছে বা ডাকাতি একটা করছে। তো ডাকাতি করার পরে এখন আদালত যদি মনে করে যে দিনেশ তার স্ত্রীর সাথে ফোন আলাপ বা এই যে চিঠি আদান প্রদান এগুলো ওই ক্ষেত্রে ওই জায়গায় দিনেশ বলছে যে আমি তো অমুক জায়গায় ডাকাতি করছি, এই করছি, এখন তার ওয়াইফের সাথে যে কথাগুলোই বলুক না কেন ওটা ওই মামলায় প্রাসঙ্গিক হলেও এটা সাক্ষ্য আইনের 122 ধারায় গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে কোন বিষয় প্রাসঙ্গিক হলেই সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে কি হবে না এটা কে নির্ধারণ করবে? কত ধারায় বলছে? 136 ধারায়। দেখেন আহ কোন বিষয় যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আইন উপদেষ্টার সঙ্গে, আইন উপদেষ্টা মানে হচ্ছে অ্যাডভোকেট, গোপনীয় তথ্যের আদান প্রদান বা আন্ডারলাইন করেন বিবাহ বলবৎ থাকাকালীন সময়, এটা অবশ্যই বিবাহ কি আছে বলবৎ থাকা অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের 129 বা 122 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে।
আচ্ছা, তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন যে এ এর হত্যার জন্য বি অভিযুক্ত, এখানে আসামি হচ্ছে বি। বিচারকালে নিম্নের কোন নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? এ বি এর মৃত্যু ঘটিয়েছিল, এটা প্রাসঙ্গিক। এ বি এর মৃত্যু ঘটনা অভিপ্রায় ছিল, এটা প্রাসঙ্গিক। এ বি এর নিকটতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, সবগুলাই ওই ঘটনার সাথে প্রাসঙ্গিক। এ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল, এটা কি বিচার্য বিষয় হবে না? তাহলে আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা চলে আসি, দেখেন যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু এন্ড রেলেভেন্ট ফ্যাক্টস। এটা বলছে কত ধারায়? 5 ধারায়, মনে রাখতে হবে। তারপরে দেখেন সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে? কয়টি বিষয়? 2টি বিষয়। তো এই জায়গায় মোটামুটি যা আছে পারবেন। 5 নম্বর প্রশ্নটা একটু দেখেন যে সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় বলা হয়েছে সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে আদালত। কে গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে? কে? আদালত। কত ধারায়? 136 ধারায়। 6 নম্বরটা দেখেন সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে কে? আদালত বা বিচারক। এখন আমরা চলে আসি, দেখেন ধারা 6, যে সকল ঘটনা একই কার্যের অংশ সেগুলির প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। সেম ট্রানজাকশন শব্দটা গোলদেন, যে সকল ঘটনা বলতেছে কি একই কার্যের অংশ সেগুলা প্রাসঙ্গিক। মানে সরাসরি বিচার্য বিষয় না, কিন্তু ওই ঘটনাগুলো বিচার্য বিষয়ের সাথে কি একই সাথে ঘটছে, কিন্তু বিচার্য বিষয়ের সাথে যোগসূত্র আছে, সেই সকল ঘটনাও প্রাসঙ্গিক। কত ধারায় বলছে? 6 ধারায়। এটাকে বলে রেস গেস্টি। রেস গেস্টি, এটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ধরেন সহজে যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ওনাকে 1975 সালের 15ই আগস্ট ওনাকে সপরিবারে কি হত্যা করা। তো সপরিবারে হত্যা করছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। ওখানে কেউ মেজর ডালিম ট্যাঙ্ক নিয়ে গেছে সংসদ ভবনে রক্ষী বাহিনীর কাছে, বা ঢাকা শহরে অন্যান্য জায়গায় বঙ্গবন্ধুর যে অফিসার ছিল সে রক্ষা করতে আসছিল, তারে প্রতিমধ্যেই গুলি করে কি মারছে। বা অন্যান্য অরাজকতা, সারা বাংলাদেশে একটা অরাজকতার মতো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাহলে এই যে যে মূল ঘটনাটা হচ্ছে কি সপরিবারে হত্যা করা, কিন্তু এর সাথে সাথে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে যে ঘটনাগুলো ঘটছে এগুলাও কি প্রাসঙ্গিক। এই সকল ঘটনা হচ্ছে কি একই কাজের অংশ। এটারই বলে আপনার সংঘটিত ব্যাপার নীতি বা রেস গেস্টি। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়। একটু পড়ি, দেখেন কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যা একই কাজের অংশ হিসেবে কি ঘটেছিল সেগুলো কি প্রাসঙ্গিক। সেগুলো একই সময়, আন্ডারলাইন কেন এই কথাটা গুরুত্বপূর্ণ, একই সময়ে এবং স্থানে বা বিভিন্ন সময় ও স্থান সময় সংঘটিত হোক না কেন, মানে সবগুলা যে একই সাথে ঘটতে হবে এমন কোনো কথা নাই, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায়ও ঘটতে পারে। বুঝতে পারছেন? আমরা সরাসরি এখানে একটা দারুণ একটা উদাহরণ আছে, উদাহরণটা চলে আসবো। দেখেন আপনাদের ওই সেলফ প্র্যাকটিসের 7 নম্বর প্রশ্নটা দেখেন। সেলফ প্র্যাকটিসের একটি সশস্ত্র অভ্যুত্থানে, এইটা দেখেন, পাইছেন? পাইছেন? দেখেন একটি সশস্ত্র অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গোল দেন এ অভিযুক্ত। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য এই জায়গায় আসামিকে এ। উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে, আন্ডারলাইন করেন, মানে অভ্যুত্থানটা ঘটছে ধরেন ঢাকাতে, কিন্তু উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে, মানে ঢাকার একটা এলাকায় হতে পারে বা বাংলাদেশের অন্য যেখানে কোথাও হতে, এক্স নামক স্থানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়। জনগণের যে সম্পত্তি গুলা কি করছে নষ্ট করছে, ঘর জ্বালাই দিছে, পোড়াই দিছে, বিনষ্ট করা হয়। ওই নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের এবং অন্যান্য সেনাবাহিনীকে আক্রমণ করা হয়। ওই এর একটা স্থান, সেই জায়গায় নিরাপত্তা রক্ষীদের কি করছে আক্রমণ করছে। এবং জেড নামক স্থানে সংশোধনাগারে সংশোধনাগার ভেঙে অনেক বন্দীকে মুক্ত করার চেষ্টা করা হয়। এ শুধুমাত্র আন্ডারলাইন করেন এক্স স্থানে উপস্থিত ছিল। এ শুধুমাত্র উপস্থিত ছিল কোথায়? এক্স স্থানে। বাকি জায়গায় কিন্তু ওয়াই এবং জেড নামক স্থানে উপস্থিত ছিল না। এর বিচারের ক্ষেত্রে এর বিরুদ্ধে দেখেন এক্স ওয়াই জেড নামক স্থানে
সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে যদিও এ সকল স্থানে উপস্থিত ছিল না। বুঝেন কিনা? সে সকল স্থানে উপস্থিত না থাকলেও সে সকল স্থানে আকামের নাটের গুরুত্ব সেই হতে পারে, এইগুলো এটা প্রাসঙ্গিক হবে। কত দ্বারাই? 6 দ্বারাই। তাহলে সশস্ত্র সশস্ত্র অভ্যুত্থানের জন্য দায়ী হচ্ছে এ, এবং 3টা জায়গায় মোট ঘটনা ঘটছে। এক জায়গায় হচ্ছে সম্পত্তি বিনষ্ট করছে, আর এক জায়গায় নিরাপত্তা রক্ষী বা সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, আর এক জায়গায় বন্দীদের মুক্ত করার চেষ্টা করা হয়েছে। তো এই 3 জায়গার মোট এক জায়গায় ছিল কে? এ। বাকি 2 জায়গায় কিন্তু সে ছিল না, কিন্তু তার বিরুদ্ধে এক্স ওয়াই জেড নামক স্থানে সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে যদিও এই সকল স্থানে কি ছিল না? উপস্থিত ছিল না। ব্যাখ্যাটা দেখেন। যেহেতু সশস্ত্র অভ্যুত্থানের অংশ হিসেবে এক্স ওয়াই এবং জেড নামক স্থানে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে, তাই এ এর বিচারের ক্ষেত্রে এর বিরুদ্ধে উক্ত সকল ঘটনা একই কার্যের অংশ। আন্ডারলাইন করেন, কি কার্যের অংশ? একই কার্যের অংশ বা রেস গেস্টি নীতি অনুযায়ী প্রাসঙ্গিক হবে। উক্ত সকল ঘটনার ক্ষেত্রে এ উপস্থিত ছিল কিনা বা সক্রিয় অংশগ্রহণ করেছিল কিনা তা বিবেচ্য বিষয় না, বা উক্ত ঘটনার সময় একই স্থানে বা একই সময় সংঘটিত হয়েছে কিনা তাও কি বিবেচ্য বিষয় না। আমরা 6 ধারায় চলে আসি, যেখান থেকে আসছিলাম সেখানে চলে আসি। দেখেন, দেখেন সংগঠিত ব্যাপার নীতি বা প্রিন্সিপাল অফ রেস গেস্টি। এটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি সাক্ষ্য আইনের 6 ধারা তল্লাশি করেন, ওখানে রেস গেস্টি শব্দটা নাই। তো যদি পরীক্ষায় আসে যে 6 ধারায় রেস গেস্টি শব্দটা কয়বার উল্লেখিত হয়েছে, কয়বার? একবারও না। কিন্তু যদি বলে যে রেস গেস্টি নীতিটি প্রতিফলন ঘটেছে সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়, কিন্তু সরাসরি কিন্তু ওই শব্দটা ওখানে একবারও নাই। তাহলে দেখেন, আহ সংগঠিত ব্যাপার নীতি বা প্রিন্সিপাল অফ রেস গেস্টি 6 ধারায় রেস গেস্টি নীতি কি সেটা উল্লেখ করা হয়েছে, আন্ডারলাইন করবেন। 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। মানে ওই নীতিটা সংজ্ঞা দিছে ধরেন কত ধারায়? 6 ধারায়। আর ব্যাখ্যা করছে কত কত ধারায়? 7, 8, 9 আর কত? 14। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি যে সকল বিষয়কে বোঝায় সেগুলো বলতে পারি একই কার্যের বা সেম ট্রানজেকশন অংশ গঠন করে। ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য। ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বা তারা যে কথা বলেছে, যা করেছে সেইগুলো উক্ত ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় কি প্রাসঙ্গিক। ধরেন আপনারা এই জায়গায় দুইজন বসা নিয়ে আশিক সাহেব আর শেখর সাহেব মারামারি লাগছে, একজন আর একজনকে ঘুষি দিছে, মাথা ফেটে গেছে। তাহলে মূল বিচার্য বিষয় হচ্ছে কি? ঘুষি দেওয়া। আর আশিক সাহেব আর শেখর সাহেব ঘটনার আগে পরে কতক্ষণ বসা ছিল, তারপরে তারা একসাথে এর আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা, এর আগে দুইজনের মধ্যে কোনো বিবাদ ছিল কিনা, এই সবগুলাই হচ্ছে সংগঠিত ব্যাপার নীতি। এগুলা প্রাসঙ্গিক কত দ্বারায়? 6 দ্বারায়। তো জেনে রাখা ভালো, যদি আমরা দেখি, দেখেন যে সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতিটি আলোচনা করা হয়েছে। তো পরীক্ষায় এখানে আসতে পারে যে রেস গেস্টি নীতিটি কত ধারায় আলোচনা করা হয়েছে? 6 ধারায়। এবং দেখেন, রেস গেস্টি নীতিটি শোনা সাক্ষ্য বা হেয়ার্স এভিডেন্সের ব্যতিক্রম। ওই যে বলছিলাম যে শোনা সাক্ষ্যের ব্যতিক্রম, হেয়ার্স এভিডেন্সের ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য বা হেয়ার্স এভিডেন্স সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা রেস গেস্টি বা একই কাজের অংশ, ফর্ম পার্ট অফ সেম ট্রানজাকশন, তখন উক্ত শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। আমরা চলে আসি, দেখেন তাহলে রেস গেস্টি ব্যাপার নীতিটি মানে আপনার প্রতিফলিত হয়েছে 6 ধারায়, আর ব্যাখ্যা করা হয়েছে কত কত ধারায়? 7, 8, 9 আর কত? 14। দেখেন আমরা 7 ধারায় পড়ি। 7 ধারা, ধারা 7 আন্ডারলাইন করবেন। যে সকল ঘটনা বিচার্য, ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম সেগুলো প্রাসঙ্গিক। facts which are underlined can occasion, cause or effect of facts in issue। মানে এটা আমার মনে রাখতে হবে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে উপলক্ষ, কারণ, পরিণাম এগুলা প্রাসঙ্গিক কত দ্বারায়? 7 দ্বারায়। বা অকেশন, কজ আর ইফেক্ট অফ ফ্যাক্ট 7 দ্বারায়। উপলক্ষ, কারণ, পরিণাম এগুলো প্রাসঙ্গিক কেমনে দেখেন। ধরেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হত্যা করছে, হত্যা করার পরে ওই যে জায়গায় হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেই জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে, মানে প্রচুর রক্ত পড়ে আছে। তো এই যে এই ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, হত্যার ফলাফলেই তো রক্তটা
পড়ছে, তাহলে এই যে যে রক্ত, ওই স্থান যে রক্তে ভিজে গেছে বা অনেক রক্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে কত ধারায় প্রাসঙ্গিক? 7 ধারায়। দেখেন সাক্ষ্য আইনের দেখেন 7 ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে, যথা 1 নম্বর দেখেন আহ, মানে যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ্য বা কারণ। যদি কোনো বিষয় উপলক্ষ্য বা কারণ হয়, তারপরে উপলক্ষ্য বা কারণ অ্যাকচুয়ালি এরকম হতে পারে। দেখেন উপলক্ষ্য বা কারণ কি, দুইজনে এক জায়গায় বসছেন, কথা কাটাকাটি করতে করতে এমন একটা বাজে কথা বলছেন, আর একজন কি হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, তো এটা এক ধরনের কি উপলক্ষ বা কারণ। ধরেন আপনারা যারা ফুটবল খেলা দেখছেন 2006 সালের বিশ্বকাপে, জিনেদিন জিদান মাথা দিয়ে ঢুস দিছিল মাথা চিরে, তাহলে এই মূল বিচার্য বিষয় হচ্ছে মাথা দিয়ে আঘাত করছে কিনা। বাট এই ঘটনা মাথা দিয়ে আঘাত করার আগে সে যে কথাগুলো বলছে, নিশ্চয়ই ওখানে বাজে কথা বলছে, প্ররোচনা দিয়েছে, উপলক্ষ কারণ। তাহলে এই যে যে সে যে কথাগুলো বলছে উপলক্ষ কারণ, এইগুলা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 7 দাঁড়ায়। সাক্ষ্য আইনের 7 দাঁড়ায়। দেখেন যে সকল, জি ভাই, ছয়তে যে বিষয়টা বলছে সেই বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করছে 7, 8, 9 আর কত 14, মানে 7, 8, 9, 14 সংমিশ্রণ আছে 6তে। আর 6-এর কথাগুলো এক একটা ধারায় ব্যাখ্যা করছে যে উপলক্ষ কারণ, এগুলা প্রাসঙ্গিক হচ্ছে কত ধারায়? 7 ধারায়। এবার 8 ধারায় যাই দেখবানি আর এক কথা। দেখেন গোলানোর কিছু নাই, কিছু মনে না থাকলে এইটুকু মনে রাখবেন, উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 7 দাঁড়ায়। শেষ। দেখেন যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থায় গঠন করে এমন বিষয়, কোনো কার্য ঘটতে যে বিষয় সুযোগ করে দিয়েছে সে সকল বিষয়। এত আপনার মনে নাও থাকতে পারে, জাস্ট আপনি মনে রাখবেন যে যে সকল ঘটনা উপলক্ষ কারণ পরিণাম বা সেগুলা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 7 দাঁড়ায়। আমি তো উপলক্ষ কারণের উদাহরণ একটা দিলাম, যে বাজে কথা বলছে, রাগান্বিত হয়ে গেছে, আর ঘটনা ঘটানোর পরে কি দিছে, রক্ত পড়ে জায়গা ভিজে গেছে, এটা হচ্ছে কি ফলাফল। তাহলে এইগুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 7 দাঁড়ায়। সেলফ প্র্যাকটিস দেখেন যে সকল ঘটনা বা বিচার বিষয় একই কার্যের অংশ তার ড্যাশ নামে পরিচিত। কি নামে? সংগঠিত ব্যাপার নিতে পারে কেসটি। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে এসে দেখেন 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর প্রশ্নটা যে একই কার্যের অংশ হিসেবে আহ বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ সাক্ষ্য আইনে 6 ধারায় প্রাসঙ্গিক হবে যদি সেগুলো একই সময়ে এবং স্থানে বা বিভিন্ন সময় বা স্থান সমূহে সংঘটিত হোক না কেন। গুরুত্বপূর্ণ। 7টার উদাহরণ তো আমরা আগেই পড়ছি নাকি। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে সাক্ষ্য আইনের অধীন রেস গেস্টি নীতিটি প্রযোজ্য হয় শুধুমাত্র ফৌজদারি মামলায়। 6 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র কোন মামলায়? ফৌজদারি মামলায়। মনে করে রেস গেস্টি নীতি প্রযোজ্য হবে শুধুমাত্র কি মামলায়? ফৌজদারি মামলা। তারপরে দেখেন 9 নম্বর প্রশ্নটা, যে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ পরিণাম সেগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? 7 ধারায়। দেখেন 10 নম্বর প্রশ্নটা দেখেন, যে প্রশ্ন হলো ক খকে বিষ প্রয়োগে হত্যা করেছে কিনা। বিষ ক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে ক্ষয়ের স্বাস্থ্যের অবস্থা এবং ক্ষয়ের অভ্যাস যা কয়ের জানা ছিল, যার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, এইগুলোর প্রাসঙ্গিক ঘটনা হবে সাক্ষ্য আইনের কত ধারায়? 7 ধারায়। উপলক্ষ কারণ এগুলো প্রাসঙ্গিক হচ্ছে কত ধারায়? 7 ধারায়। 11 নম্বরটা দেখেন, যে প্রশ্ন হলো এ বি কে বিষ প্রয়োগে হত্যা করেছে কিনা। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিচার্য বিষয় হবে না? এর খারাপ চরিত্র। বিষ প্রয়োগের লেখা বিষ এখন ক নাম্বার অপশনটা দেখেন, বিষ ক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে বি এর স্বাস্থ্যের অবস্থা, বি এর অভ্যাস যা কয়ের জানা ছিল, যে ঘটনার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, এগুলা কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু এর যে চরিত্র খারাপ, এটা কি প্রাসঙ্গিক না। আমরা চলে এসি 8 নম্বরে। অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্যসমূহ, এগুলা প্রাসঙ্গিক 8 দ্বারাই। উপলক্ষ কারণ পরিণাম কত দ্বারাই? 7 দ্বারাই। আর অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্যসমূহ। শুনেন, একজন আর একজনকে হত্যা করছে,
যেদিন হত্যা করছে সেই দিনই সে গোপালগঞ্জের বাড়ি ছেড়ে ঢাকা চলে গেছে, তারপর থেকে আর তারে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে কি, সে ঘটনা ঘটাই কি করছে, পালাই গেছে। এটা হলো পরবর্তী কার্য, ঘটনার কি পরবর্তী কার্য। তাইলে আপনি আদালতে সাক্ষ্য গ্রহণ সহ বলতে পারেন যে ওনার সে যে হত্যা করছে তার প্রমাণ হচ্ছে এইটা, যেদিন ঘটনা করছে ওই দিনই সে বাড়িতে কি চলে গেছে, তারপরে আর নাই। তাহলে এটা হচ্ছে তার পরবর্তী কার্য, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। অথবা সে দীর্ঘদিন যাবত তার অভিপ্রায় ছিল, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসতেছিল, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। তাহলে দেখেন, বা যদি এভাবে পূর্ববর্তী কার্যও বলতে পারেন যে একটা দোকান থেকে বিষ কিনছে, দোকান থেকে কি বিষ কিনছে, পরবর্তীতে একসাথে গিয়ে দুইজনে চা খাইছে। তাহলে দোকান থেকে যে বিষ কিনছে এটা ঘটনার কি কার্য, পূর্ববর্তী কার্য। দেখেন, যে কোনো বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য আন্ডারলাইন করেন অভিপ্রায় বা প্রস্তুতি দেখায় বা গঠন করে তা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 8 ধারায় বল দিবেন 3টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টি বিষয়কে, 3টি বিষয়কে। কি কি দেখেন, একটা হলো অভিপ্রায়, ইংলিশটা আন্ডারলাইন করেন। অভিপ্রায় ইংরেজি কি, মোটিভ। প্রস্তুতি, প্রস্তুতি কি, প্রিপারেশন। পূর্ববর্তী বা পরবর্তী কার্য, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, প্রিভিয়াস অর। তাহলে আপনাদের এইভাবে প্রশ্ন আসবে এখানে। মোট কয় ধাপ ভাবে প্রশ্ন আসতে পারে, প্রথমত আসবে যে অভিপ্রায়, প্রস্তুতি বা পূর্ববর্তী পরবর্তী কার্য প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। অথবা বলতে পারে যে মোটিভ, প্রিপারেশন এগুলো সাক্ষ্য নিয়ে কত ধারায় প্রাসঙ্গিক, 8 দাঁড়ায়। অথবা একটা উদাহরণ তুলে দিয়ে বলবে যে এটা কত ধারায় প্রাসঙ্গিক, কত ধারায়, 8 ধারায়। তাহলে আমরা উদাহরণটা দেখি। দেখেন, আহ যদি কারো বইতে প্রথম অক্ষরটা বি এর জায়গা সি থাকে, কেটে দিয়ে বি লেখেন, ঠিক আছে? হ্যাঁ, বি লেখলে ঠিক আছে। বি কে খুনের জন্য এর বিচার হচ্ছে, তাহলে জায়গা মারা গেছে কি, বি। আর বিচার হচ্ছে কার, এ। ঠিক আছে, মানে এ হচ্ছে কি আসামি। এ চন্দনকে খুন করেছে, বিষয়টি বি জানতো। মানে এ বি রে খুন করার আগে আর আর কারে খুন করছে, চন্দন। এই বিষয়টা আবার জানতো কে, বি। বি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি এ কে দিয়ে টাকার চেষ্টা করেছিল, এটা কি প্রাসঙ্গিক। বি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি দিয়ে এ কে টাকা আদায়ের চেষ্টা করেছিল, এটা প্রাসঙ্গিক। বাংলা সিনেমায় আপনারা এই আমাদের আইন করতে গেলে বাংলা সিনেমা লাগবে। দেখবেন যে অনেক সময় যে ঘটনা একটা ঘটাইছে, একজন হত্যা করছে, ধরেন ডিপজল হত্যা করছে, ডিপজল আগে একজনকে হত্যা করছে। এখন শেখর সাহেব আবার উনি ওই অবস্থায় যায় বলতেছে যে ডিপজল তুমি যে হত্যা করছো এটা কিন্তু আমি বলে দেবো, আমার এত টাকা দাও, 50 লাখ টাকা দাও, নাহলে কি বলে দেবো। তো ডিপজল বলতেছে ঠিক আছে তোমার টাকা দেবো, আসো নদীর পাড়ে, আসো এই ব্রিফ কেস নিয়ে আমি আসতেছি। তারপরে কি শেখর সাহেবরেও হত্যা করে ফেলছে। তাহলে এই যে শেখর সাহেব যে কথাটা বলছিল যে আমারে টাকা না দিলে তোমার হত্যা করার কথা কি প্রকাশ করে দিব, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, সাক্ষ্য আইনের কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। বুঝতে পারছেন? যাই হোক, তো আপনি যারা এতটুকু বুঝবেন না, সহজ কথা এভাবে বলবেন উপলক্ষ, কারণ, পরিণাম প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 7 দাঁড়ায়। আর অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্য প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। কোনো ঘটনা ঘটার পরে যার নামে মামলা করা হয়েছে, দেখা গেলো যেদিন ঘটনা ঘটছে তারপরে সে বাড়ি ছেড়ে চলে গেছে, তা এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। দেখেন, সাক্ষ্য আইনের কিছু কিছু ধারা আছে, এগুলো খুব, মানে আপনি যদি একা একা পড়তে যান, একেবারে খুব বেশি যদি আপনার মনোযোগ না থাকে, কয়েকবার পড়তে গেলে মনে হবে যে দূর, এটা বাদ দিয়ে অন্য কিছু দেখি। সেই ধারাগুলো হলো 6 থেকে 55। 6 থেকে 55 দেখেন। 9 নাম্বারটা দেখেন, ধারা 9, প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রিলেভেন্ট ফ্যাক্টস। দেখেন, একটা যদি এইভাবে চিন্তা করেন যে বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন তারা কি বলে, মনে আছে?
অমুক অমুকরে হত্যা করছে, হত্যা করার আগে বা হত্যা করছে কিনা এটা হলো বিচার্য বিষয়। আর হত্যা করার আগে বা পরে তাদের যে ঘটনা এটা কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটাকে কি বলে প্রাসঙ্গিক বিষয়। নয় ধারায় বলতেছে কি আবার প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেটা আবার প্রাসঙ্গিক কততে, নয় ধারায়। বুঝেন কিনা? বিচার্য বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার তারা বলে কি প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় তো কখন কখন প্রাসঙ্গিক, এই যে বললাম 7-এ বললাম, 8-এ বললাম। আর 9-এ এসে বলতেছে যে ওই প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য আবার যা যা দরকার সেটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 9 দাঁড়ায়। একটু এইভাবে চিন্তা করেন যে একটু আগে যে উদাহরণ দিলাম, ধরেন ডিপজল শেখর সাহেবরে হত্যা করার পরের দিন পলাইয়া বাড়ি ছেড়ে কি চলে গেছে। তাহলে ডিপজল শেখর সাহেবরে হত্যা করছে, এটা বিচার্য বিষয় না প্রাসঙ্গিক বিষয়? এটা কি বিচার্য বিষয়। আর হত্যা করার পরের দিনই যে বাড়ি ছেড়ে চলে গেছে, নিরুদ্দেশ, পাওয়া যাচ্ছে না বা সিলেট গেছে, এটা কি বিষয়? হত্যা করার পরে যে চলে গেছে, সিলেট চলে গেছে, এটা যে প্রাসঙ্গিক কত দাঁড়ায়, কত দাঁড়ায় মাত্র বললাম না পরবর্তী কাজ কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। বুঝেন কিনা? এ পর্যন্ত বুঝতেন। এখন ডিপজল এসে বলতেছে, ডিপজলে যখন বলা হলো যে আপনি যে হত্যা করছেন, হত্যা করার পরে তিনি চলে গেছেন, তার মানে আপনি হত্যাকাণ্ডটা ঘটাইছেন এবং আপনি যে চলে গেছেন এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। ডিপজল বলতেছে যে আমি গেছি ঠিকই, আমি হত্যা করিনি, আমি গেছি স্বীকার করতেছি, কিন্তু আমি গেছিলাম সিলেট, বন্যার পানিতে তলায় গেছে, সেই জায়গায় ত্রাণ দিতে গেছিলাম। তাহলে এই যে সে চলে গেছে ওটা ছিল কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে প্রাসঙ্গিক বিষয়রে আবার সে ব্যাখ্যা করতেছে, এই যে কত দাঁড়ায়, ওই যে কথা বলতেছে যে আমি বন্যার পানিতে তলায় গেছে তাদের সাহায্য করতে গেছিলাম, দ্বীপ জলের এই কথাগুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 9 দাঁড়ায়। বুঝেন কিনা? তাহলে যে প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা করার জন্য যা যা দরকার এগুলো প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 9। দেখেন মাথার ভিতরে আবার খালি প্রাসঙ্গিক বিষয় না করে। তাহলে দেখেন আমরা আবার একটু পড়ি যে প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রিলেভেন্ট ফ্যাক্টস। দেখেন প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় ব্যাখ্যা বা পরিচিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো 9 ধারায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। এটা দেখা গিয়েছিল যে চুরির জন্য অভিযুক্ত এ চুরিকৃত সম্পত্তি বি কে দিচ্ছে। এই উদাহরণ আমার পড়ার দরকার নাই, আমি যা বলছি ওটা একটু মনে রেখেন। এই উদাহরণ পড়তে গেলে আবার আপনারা ইয়ে হয়ে যাবে না, মানে ভুলাই যাবে না। ডিপ জল পলায় গেছে এই উদাহরণ মনে রেখেন, দেখেন যাতে আপনার মনে মনে পড়ে, ঠিক আছে? তারপরে দেখেন যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় যে অনুমান প্রদান করে তা যে সকল ঘটনা সমর্থন করে বা খণ্ডন করে সেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা, 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার দেখেন, যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে, এটা আন্ডারলাইন করেন, যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে তা 9 ধারায় প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক ঘটনা যে সকল স্থানে বা সময় সংঘটিত হয়েছে, সেই সকল স্থান বা সময় যে সকল ঘটনা নির্ধারণ করে তাও প্রাসঙ্গিক। আপনি জাস্ট ওই 3 নাম্বার পয়েন্টটা মনে রাখেন যে যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে তা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 9 দাঁড়ায়। এটারে বলে দেখেন নিচে লেখা আছে, দেখেন শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, সংক্ষেপে বলে কি টিআইপি। এই জায়গা একটু লেখেন যে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড শব্দটা 9 ধারায় একবারও ব্যবহৃত হয়নি বা 9 ধারায় একবারও উল্লেখিত হয়নি। এই ধারণাটা আছে 9 ধারায়, বাট টিআইপি শব্দটা 9 ধারায় কি একবারও নাই। টিআইপি হলো আপনার আইফোন হারাই গেছে, হারানোর পরে থানায় গিয়ে অভিযোগ করছেন, ওসি সাহেব 10টা আইফোন সংগ্রহ করছে, করে আপনার ডাকছে যে এর ভিতরে আপনার আইফোন কোনটা শনাক্ত করেন, এটা কি টিআইপি। আবার ওই বাবা বাংলা সিনেমায় দেখা যায় যে বাবা মারে হত্যা করছে ডিপজল সহ আরো কয়েকজন, শেখর সাহেব ছিল, আশিক ছিল, অন্যদের হত্যা করছে। এখন
শিশু ছিল আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন শিশু একজন, তার যে বাবা মারে হত্যা করছে এটা দেখছে কি শিশু। তো তারে ডাকছে যে বাবু কয়েকজন গ্রেফতার করে দেখো তো তোমার বাবা মা হত্যাকারী এখানে চিনো কিনা। এই যে যে শনাক্তকরণের যে প্রক্রিয়া এটারে বলে কি টিআইপি। তাহলে পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে যে টিআইপি দ্বারা কি শনাক্ত করা যায়, ব্যক্তি বা বস্তু। কত ধারায়? 9 ধারায়। দেখেন সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে শনাক্তকরণ প্যারেডকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে কত ধারায়? 9 ধারায়। অপরাধের সাথে সম্পর্কিত আন্ডারলাইন করেন সম্পত্তি বা ব্যক্তি পরিচয় শনাক্ত করার একটি পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। যে সকল ঘটনা কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করে সেই সকল ঘটনাও 9 ধারায় প্রাসঙ্গিক। যেমন একটি সারিতে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদের মধ্যে হতে একজন আসামিকে সাক্ষী কর্তৃক কি করা? শনাক্ত করা। তো শনাক্তকরণের পদ্ধতি যদি আমরা দেখি, যেমন সাক্ষী অপরাধের সাথে সম্পর্কিত কোনো সম্পত্তি শনাক্ত করতে সক্ষম হয়, বা অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তিকে যেমন আসামিকে শনাক্ত করতে কি হয়? সক্ষম হয়। উদাহরণ দেখেন যে খুনের মামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশুর বক্তব্য যে 3জন আক্রমণকারী তার পিতা এবং মাতাকে জখম করেছিল। 3জন আক্রমণকারী কে কে? ডিপজল, শেখর সাহেব আর আশিক সাহেব। দেখেন শনাক্তকরণের পদ্ধতি ব্যবহার করে শিশুটি যে আসামিকে শনাক্ত করেছে তার সত্যতা নির্ধারণ করা যেতে পারে। কত ধারায়? 9 ধারায়। বা আমাদের কিছুদিন আগে একটা, এই তো 2-3 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। দেখেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়। অতঃপর অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পর উক্ত ছাত্রী দ্বারা শনাক্ত করা হলে উক্ত ছাত্রী গ্রেফতারকৃত ব্যক্তিকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে। ধর্ষকের নাম হলো মজনু। এটা প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। কুড়িল বিশ্ব রোডে একটা ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এই ঘটনাটা, তো সেই ক্ষেত্রে সেও শনাক্ত করে। এই যে শনাক্ত করার যে বিষয়টা, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। তাহলে আমি এইভাবে মনে রাখবো যে রেজ গেস্টি নীতি, সংগঠিত ব্যাপার নীতি প্রাসঙ্গিক 6 ধারায়। আর 6 ধারার ব্যাখ্যা করতে 7, 8, 9 আর কত? 7-এ বলছে উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। তারপরে আপনার অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য প্রাসঙ্গিক কত ধারায়? 8 ধারায়। আর প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেগুলো প্রাসঙ্গিক বা টিআইপি, এটা আছে কত ধারায়? 9 ধারায়। তো আমরা 10 ধারায় চলে আসি। দেখেন যে ধারা 10, অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা। থিংস said or done by conspirator in reference to, এটা বলতেন কমন ডিজাইন শব্দটা। কমন ডিজাইন আমাদের দণ্ডবিধিতে যেটাকে বলা হয়েছে কমন ইন্টেনশন, এখানে সেটাকে বলা হয়েছে কি? কমন ডিজাইন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন বা কমন ডিজাইন এটা প্রাসঙ্গিক করা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? বা এইভাবে আসতে পারে যে দণ্ডবিধির অভিন্ন অভিপ্রায় নীতিটি সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? কত ধারায়? 10 ধারায়। যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য আন্ডারলাইন করেন ষড়যন্ত্র করে এবং সেই অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের দ্বারা কোনো কিছু করা, বলা বা লেখা হলে সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য কি হবে? প্রাসঙ্গিক হবে। আপনি জাস্ট মনে রাখবেন অভিন্ন অভিপ্রায় আছে কত ধারায়? 10 ধারায়। দেখেন প্রশ্ন এসেছিল 2017 সালে, সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? কত ধারায়? 10 ধারায়। 6, 7, 8, 9, 10 বুঝছেন? এখন আমরা চলে এসি 11 ধারা, অন্যত্র থাকার অজুহাত, প্লি অফ এলিবি যখন প্রাসঙ্গিক। অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক। অন্যত্র থাকার অজুহাত আসলে কি, এটা যদি এইভাবে ব্যাখ্যা করি যে যেদিন ঘটনা ঘটছে ধরেন খুলনাতে, তো শেখর সাহেব বলতেছে যে হত্যাকাণ্ড আমি ঘটাই নাই, যেদিন ঘটনা ঘটছে 21শে জুন
বিকাল 5টার সময় আমি ছিলাম খানলো একাডেমিতে, আমি খুলনা ছিলাম না। ঘটনা ঘটছে খুলনার খালিশপুরে 21শে জুন বিকাল কয়টায়? 5টায়। শেখর সাহেবকে অভিযুক্ত করা হয়েছে। তো শেখর সাহেব বলতেছে যে আমি এই ঘটনা ঘটাই নাই, কারণ আমি এই দিন ছিলাম কোথায়? অন্যত্র ছিলাম। উনার এই যে যে অন্যত্র থাকার যে দাবি বা অজুহাত, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? কত দাঁড়ায়? 11 দাঁড়ায়। কিন্তু উনি যখন প্রাসঙ্গিক হয়ে গেল, তা উনাকেই ঠিক আদালত বলবে যে ঠিক আছে, আপনি যে অন্যত্র ছিলেন আপনার এই দাবি প্রাসঙ্গিক, সাক্ষ্যয়নের কত দাঁড়ায়? 11 দাঁড়ায়। কিন্তু আপনি যে খানলো একাডেমিতে ছিলেন এটা আপনাকেই প্রমাণ করতে হবে, প্রমাণের দায়ভার আপনার উপরই বর্তাবে, এটা বলছে 103 ধারায়। 103 ধারায় কত দাঁড়ায়? 103 ধারায়। তাহলে 103 আর 11-র মধ্যে পার্থক্য কি? 103-এ বলতে 11-তে বলতেছে, শেখর সাহেব বলতেছে যে যেদিন ঘটনাটা ঘটে আমি ছিলাম খানলো একাডেমিতে। ওনার এই কথা বলার, এই কথাটা যে প্রাসঙ্গিক বা এই কথা বলার যে ওনার অধিকার আছে, এটা বলছে কত দাঁড়ায়? 11-তে। শুধু 11, শুধু 11। আর যখন এটা প্রাসঙ্গিক হয়ে গেল তখন আদালত বলল যে ঠিক আছে, তাহলে আপনি অন্যত্র ছিলেন এটা আপনাকেই প্রমাণ করতে হবে, এটা কত দাঁড়ায়? 103 দাঁড়ায়। হ্যাঁ, এই কথাটা প্রাসঙ্গিক 11 ধারায়, আর একবার প্রাসঙ্গিক হয়ে গেলে ওনাকেই প্রমাণ করতে হবে, এটা বলতে কত দাঁড়ায়? 103 দাঁড়ায়। দেখেন তো সাক্ষ্য আইনের 11 ধারায় অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। এলিবি অর্থ আন্ডারলাইন অন্যত্র বা এলস ফায়ার। তার প্লি মানে হলো অজুহাত। প্লি মানে কি? অজুহাত। যে ঘটনার জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে ঘটনার সময় সে অন্যত্র ছিল, আন্ডারলাইন করেন, দাবি করা হলে অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 11 ধারায়। সাক্ষ্য আইনের গোলদিমান 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর। শুনেন, নর্মালি বিষয়টা হলো যে যে মারা গেছে মামলা করছে, তার আত্মীয় বা সরকারি মামলা করছে, পুলিশ বাদী হয়ে মামলা করছে, তাইলে নর্মালি ফৌজদারি মামলা যে দায়ের করে রাষ্ট্রপক্ষেরই প্রমাণ করা লাগবে, আসামিরে প্রমাণ করা লাগবে না। এখন শেখর সাহেবের দিছে আসামি, শেখর সাহেবের তো এই মামলায় প্রমাণ করা লাগবে না, প্রমাণ করবে কে? রাষ্ট্র। কিন্তু শেখর সাহেব এসে বলতেছে যে যেদিন ঘটনা ঘটছে আমি ছিলাম অন্যত্র, আমি তো এই ঘটনা ঘটাই না। ওনার এই কথা বলার অধিকার আছে কিনা বলে? আছে। কত দাঁড়ায়? 11 দাঁড়ায়। যখন উনি এই কথা বললো তখন বললো যে আপনি যে অন্যত্র ছিলেন এটা আর রাষ্ট্র প্রমাণ করবে না, এটা প্রমাণ করতে হবে কার? আপনারই প্রমাণ করতে হবে। এটাই কত দাঁড়ায় বলছে। তো আমরা চলে এসে দেখেন সংক্ষেপে জেনে রাখা ভালো যে সাক্ষ্য আইনের অধীন টিআইপি অর্থ হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যা বলতে বোঝায় সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত, আন্ডারলাইন করবেন, ব্যক্তি বা কোনো বিষয় শনাক্ত করতে সাক্ষীকে কি করে তোলা? সক্ষম করে তোলা। সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে, যদিও এটা কি সাক্ষ্য না? আন্ডারলাইন করেন, কি সাক্ষ্য না? মূল সাক্ষ্য না। সাক্ষ্য আইনের 11 ধারায় প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। প্লি অফ এলিবি প্রাসঙ্গিক 11 ধারায়, আর প্লি অফ এলিবি আপনারই প্রমাণ করতে হবে, এটা কত ধারায়? দেখেন, সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী প্লি অফ এলিবি প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায় বা যে ব্যক্তি এলিবি দাবি করে তার উপর বর্তায়। ঠিক আছে, তাহলে সেলফ প্র্যাকটিসের প্রশ্ন দেখেন ভাই, যে সাক্ষ্য আইনের 8 ধারায় নিম্নলিখিত কোনটি কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? অভিপ্রায়, কার্য, প্রস্তুতি, উপরে সবগুলো। কোনগুলো? উপরের সবগুলো। 5 নাম্বারটা দেখেন, সাক্ষ্য আইনের কত ধারায় অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে? কত ধারায়? 11 ধারায়। 6 নাম্বারটা দেখেন, যে এলিবি বলতে কি বোঝায়? এলিবি মানে কি? অন্যত্র। 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বার প্রশ্ন হলো নির্দিষ্ট দিনে চিটাগাঙে আরিফ কোনো অপরাধ করেছিল কিনা? যে সকল ঘটনা প্রমাণ করে যে উক্ত দিনে আরিফ ঢাকাতে ছিল, উক্ত ঘটনাসমূহ প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? 11 ধারায়। আর উক্ত ঘটনার সময় তাকেই প্রমাণ করতে হবে, এটা কত ধারায়? তো 11 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 11 নম্বরটা ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে?
ক্ষতিপূরণের মামলায় কোনগুলো প্রাসঙ্গিক হতে পারে, যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে কি করে সক্ষম করে। এটা দেখেন 12 ধারা লেখা, 12 ধারাটা বললেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্ষতিপূরণের মামলায় কোনগুলো প্রাসঙ্গিক হতে পারে, যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে কি করে তোলে, সক্ষম করে তোলে। এই কথাটা বলছে কত ধারায়? 12 ধারায়। তাহলে দেখেন 5-এ পেলাম কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, 6-এ পেলাম রেস গেস্টি, 7-এ পেলাম উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক, 8-এ পেলাম আপনার আপনার অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য, 9-এ পেলাম প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য যা যা দরকার প্লাস টিআইপি, এটা কত 9। কমন ডিজাইন বা অভিন্ন অভিপ্রায় কত 10-এ। 11-তে পেলাম প্লি অফ এলিবি অন্যথা থাকার অজুহাত। 12-তে পেলাম ক্ষতিপূরণের মামলায় ক্ষতি নির্ণয়ের জন্য যা যা দরকার সেগুলো প্রাসঙ্গিক কত ধারায়? 12 ধারায়। 13 ধারাটা একটু লেখেন, ধারা 13 লেখেন প্রথা বা অধিকারের অস্তিত্ব বিষয়ে। প্রথা, ধারা 13 দিয়ে লেখেন প্রথা বা অধিকারের অস্তিত্ব বিষয়ে যা যা প্রাসঙ্গিক। প্রথা বা প্রথা বা অধিকারের অস্তিত্ব বিষয়ে কোন কোন বিষয় প্রাসঙ্গিক হতে পারে এটা বলা হয়েছে 13 ধারায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চেষ্টা করলাম আমরা 5 থেকে 13 পর্যন্ত পড়ার। তো এরপরে আমরা মানে সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে স্বীকারোক্তি এবং দোষ স্বীকার। অ্যাকচুয়ালি এটা হবে স্বীকৃতি এবং দোষ স্বীকার। তো যারা যারা স্বীকারোক্তি এবং দোষ স্বীকার আছে, অ্যাডমিশনের বাংলা হচ্ছে কি? অ্যাডমিশনের বাংলা হচ্ছে কি? স্বীকৃতি। আর কনফেশনের বাংলা হচ্ছে আপনার দোষ স্বীকার, স্বীকারোক্তি, অপরাধ স্বীকার, এগুলা। তো আমি একটু যদি আপনাদের আলাপ করি, সেটা হচ্ছে যে দেখি একটু জিজ্ঞাসা করি আগে, মনে আছে কার কিরকম? শেখর সাহেব, আমরা সাক্ষ্য আইনের 5 ধারায় পড়লাম যে দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, একটা হচ্ছে আপনার বিচার্য বিষয় আর একটা হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। তো সহজ কথা, যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন বিবৃতিরই কি বলে স্বীকৃতি। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যারা জানে তাদের যে কোনো বিবৃতিরই কি বলে স্বীকৃতি। এটা বলা হয়েছে, এটা স্বীকৃতির সংজ্ঞা মনে রাখবেন যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো কথারই বলে কি স্বীকৃতি। তার মানে স্বীকৃতি দেওয়ানি মামলায়ও দেওয়া যায়, স্বীকৃতি কি ফৌজদারি মামলায়ও দেওয়া যায়। এখন তাহলে স্বীকারোক্তির ইংরেজি কি? স্বীকারোক্তি বা দোষ স্বীকার বা অপরাধ স্বীকার একই কথা। একটা ফৌজদারি মামলায় যখন আসামি স্বয়ং নিজের দোষ নিজে স্বীকার করতেছে, যে আমি বলতেছি যে আমি অমুককে হত্যা করছি, তাহলে আমি যে হত্যা করছি এটা কি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না? অবশ্যই কি বিচার্য বিষয়ের সাথে কি সম্পর্কিত। তাহলে প্রথমত এটা হচ্ছে কি স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে তখন সেই স্বীকৃতিটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। তাহলে সকল স্বীকারোক্তি আগে হচ্ছে কি স্বীকৃতি, তারপরে হচ্ছে কি স্বীকারোক্তি। আরেকটা জিনিস এভাবে মনে রাখেন যে স্বীকৃতি প্রদান করা যায় শুধুমাত্র কি মামলায়? দেওয়ানি ফৌজদারি উভয়, কিন্তু স্বীকারোক্তি প্রদান করা যায় শুধু কি ফৌজদারি। বোঝেন কিনা? এখন শেখর সাহেবের কাছে একটা প্রশ্ন করছিলাম যে স্বীকারোক্তি কার কাছে প্রদান করা যায়? স্বীকারোক্তি যে কোনো ব্যক্তির কাছে প্রদান করা যায়, এমন না যে শুধু ম্যাজিস্ট্রেট। পুলিশের কাছেও যায়, ওয়াইফের কাছেও যায়, হাজবেন্ডের কাছে যায়, প্রেমিক প্রেমিকা সহ যে কোনো ব্যক্তির কাছেও যায়। এখন এটার মূল্য এক এক সময় এক এক রকম, যে ম্যাজিস্ট্রেটের কাছে দিলে মূল্য বেশি বা সাধারণ ব্যক্তির কাছে দিলে মূল্য একটু কম, বাট সবগুলাই কি স্বীকারোক্তি। যদি আপনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি প্রদান করেন তাকে বলে জুডিশিয়াল কনফেশন। কি কনফেশন? জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন। হ্যাঁ, যদি আপনি ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে যদি দোষ স্বীকার করেন, অন্য কোনো ব্যক্তি সে যে কোনো ব্যক্তি হতে পারে, অন্য মানে ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য যে কোনো ব্যক্তি, তাহলে সেটারে বলে কি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর যদি আপনি একবার দোষ স্বীকার করছেন ম্যাজিস্ট্রেটের কাছে, করার পরে সেটারে আবার আহ, মানে প্রত্যাহারের আবেদন করে, যে আমি যখন 164 করছি তখন আমার ভয় ভীতি দেখানো হয়েছে, এই কারণে আমি স্বীকারোক্তিটা প্রদান
করেছিলাম, আমি আমার আগের স্বীকারোক্তি প্রত্যাহার চাইতেছি, এটাতে বলে হচ্ছে আপনার রেট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহারিত স্বীকারোক্তি। প্রত্যাহারিত স্বীকারোক্তি। তাহলে আপনার স্বীকারোক্তি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কি কি? জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, আর একটা আছে কি রেট্রাক্টেড, লেখাবো সমস্যা নাই, প্রত্যাহারিত। আবার এখন আবার অনেকে বলবেন যে স্যার অমুক বইতে তো 2 প্রকার আছে, তমুক বইতে 3 প্রকার আছে। শুনেন, কিছু কিছু বিষয় আছে এগুলো সাক্ষ্য আইনের কিন্তু কোনো ধারায় বলে নাই যে স্বীকারোক্তি কয় প্রকার, কোনো ধারায় বলে নাই। তাহলে এটা হচ্ছে যে যার যেরকম সুবিধা, যেরকম আমরা যখন দেওয়ানি আদালতের এখতিয়ার করছিলাম মনে আছে, যে এখতিয়ারকে নরমালি ভাগ করা আছে কোনো বইতে 5 ভাগে, কোনো বইতে কি 3 ভাগে, কিন্তু এটা কিন্তু কোনো আদেশ বা কোনো ধারায় বলা নাই যে এখতিয়ার নরমালি কয় প্রকার। তো যার যেটা সুবিধা হয় সে সেভাবে করবে। তাহলে স্বীকারোক্তি নরমালি আমরা ধরবো হলো কয় প্রকার? 3 প্রকার। কি কি? জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, আর একটা কি রেট্রাক্টেড। এবার তাহলে মনে করেন যে তাহলে যদি এছাড়াও আরো 2 প্রকার আছে, লেখাবো সমস্যা নাই, এমনি একটু আলোচনা করে নিয়েছি। একটা হলো ইনকালপেটরি, একটা হলো এক্সকালপেটরি। ইনকালপেটরি আর কি এক্সকালপেটরি। ইনকালপেটরি মানে আমি আমারে জড়াইয়া দোষ স্বীকার করছি, এটা হলো ইনকালপেটরি। আর আমি আমারে ছাড়া দোষ স্বীকার করছি, তাহলে এটা কি এক্সকালপেটরি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নিজেরে জড়াইয়া যদি দোষ স্বীকার করে তাহলে সেটারে কি বলে? ইনকালপেটরি। আর নিজেরে ছাড়া, নিজেরে জড়ানো ব্যতীত যদি দোষ স্বীকার করে তাহলে সেটারে কি বলে? এক্সকালপেটরি। তো আমরা স্বীকৃতি আর স্বীকারোক্তি আশা করি বুঝতে পারছেন। যে মামলা সম্পর্কে যে কোনো বিবৃতিরই বলে কি স্বীকৃতি। আর যখন আসামি স্বয়ং নিজের দোষ নিজে স্বীকার করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে কি স্বীকারোক্তি। আচ্ছা একটু পড়ি দেখেন। অনলাইনে যারা যারা আছেন, স্বীকৃতি স্বীকারোক্তি একজন বলেন তো, বেনজির সাহেব বলেন। হ্যাঁ রবি, কেউ নাই? তৈরি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ চলে আসি। যাই হোক আমরা পড়ি দেখেন। সাক্ষ্য আইনের 27 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকারোক্তি অ্যাডমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি স্বীকারোক্তি হবে না, হবে কি স্বীকৃতি। 24 ধারা অনুসারে অনুচিত প্রভাবজনিত দোষ স্বীকারোক্তি, 25 ধারা অনুসারে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি, 26 ধারা অনুসারে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিত ছাড়া পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। এটা আমরা বিস্তারিত পরে পড়বো, আমরা সরাসরি চলে আসি স্বীকারোক্তিতে। আসেন স্বীকারোক্তি। যে স্বীকারোক্তি তো হবে না, 17 ধারা কি হবে? স্বীকৃতি। স্বীকৃতি হবে। 17 ধারায় স্বীকৃতিকে সংজ্ঞায়িত করা হয়েছে, 17 ধারায় বিধান করা হয়েছে স্বীকৃতি হলো এমন কোন ব্যক্তির মৌখিক বা লিখিত বা লিখিত বা লেখেন ডিজিটাল রেকর্ড। নতুন 2000 যে সংশোধনী এসেছে সেখানে স্বীকৃতি মনে রাখতে হবে মৌখিক, লিখিত বা কি ডিজিটাল রেকর্ড। মৌখিক, লিখিত বা কি লিখবেন? ডিজিটাল রেকর্ড, যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান কি করে? ইঙ্গিত করে। সুতরাং স্বীকারোক্তি কয় প্রকার? আগে ছিল 2 প্রকার, এখন কয় প্রকার হবে? 3 প্রকার। কি কি? মৌখিক স্বীকারোক্তি, লিখিত বা দালিলিক স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, লিখিত বা দালিলিক স্বীকৃতি, আর 3 নম্বরে হবে কি ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড। তাহলে পরীক্ষায় যদি আসে যে স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 17 ধারায়। স্বীকৃতি কয় প্রকার? কি কি? মৌখিক, লিখিত, আর একটা হচ্ছে কি মৌখিক, লিখিত, দালিলিক, আর হলো ডিজিটাল রেকর্ড। 4 প্রকার নাকি?
আচ্ছা, এখন আমরা চলে এসি, দেখেন 18 ধারাটা গুরুত্বপূর্ণ, যে যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, তারা 18, মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কে কে স্বীকৃতি প্রদান করতে পারে, কে কে স্বীকৃতি প্রদান করতে পারে, কে কে স্বীকৃতি প্রদান করতে পারে। দেখেন, 1 নাম্বারটা দেখেন, মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকৃতি। মামলার পক্ষ কে কে? বাদী বা বিবাদী। আর যদি ফৌজদারি মামলা হয় তাহলে কি অভিযোগকারী রাষ্ট্রপক্ষ অথবা অভিযুক্ত পক্ষ। তাইলে আমার মনে রাখতে হবে যে মামলার পক্ষ বা তাদের প্রতিনিধি স্বীকৃতি দিতে পারে। কি মিলে না? 2 নাম্বার দেখেন, মামলার বিষয়বস্তুতে আন্ডারলাইন করবেন যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে, যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে তার বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। ধরেন বিবৃতি বা কি কি আছে বলেন, মানে মালিকানা বা আর্থিক স্বার্থ আছে। ধরেন যৌথ পরিবারভুক্ত একটা সম্পত্তি, মানে একজনের বাবা মারা গেছে, তারা 4 ভাই বোন। এখন বাবা মারা যাওয়ার পরে 4 ভাই বোনের সম্পত্তি এখনো আদালতের মাধ্যমে মানে পৃথক হয় না, নিজেরা ভাগ বাটোয়ারা না করে একজন একটা সম্পত্তি বিক্রি করে দিছে, একজন একটা সম্পত্তি কি বিক্রি করে দিছে, কিন্তু নিজেদের বাবা মারা যাওয়ার পরে এখন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়নি। তখন উনি যে 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 সম্পত্তিটা বিক্রি করছে ওই সম্পত্তির উপর তো অন্যান্য ভাই বোনেরও কি আছে, অধিকার আছে কি নাই? অবশ্যই অধিকার আছে। তাহলে বিক্রিত বিক্রির এক পক্ষ হচ্ছে যে আপনার বিক্রেতা আর ক্রেতা, তাদের মামলা। এখন এই মামলায় যদি ওই যে অন্যান্য যারা আছে, অন্যান্য ভাই বোন যারা, তাদের এই সম্পত্তিতে কি আছে, আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, তো তাদের বিবৃতি তারাও এই জায়গায় স্বীকৃতি দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে মামলার পক্ষরা স্বীকৃতি দিতে পারে, অথবা কোনো সম্পত্তিতে বা মামলার বিষয়বস্তুতে যদি কি থাকে, আর্থিক বা মালিকানা স্বার্থ থাকে, তারাও কি দিতে পারে, স্বীকৃতি দিতে পারে। 3 নাম্বারটা দেখেন, মজার বিষয় হচ্ছে এই যে যা বলতেছি এগুলা বাসায় যাবার ভুলে যাবেন, কোনটার সাথে কি আর মিলাইতে পারবেন না, তখন এই ভিডিও চালাই দেখতে হবে। দেখেন, আহ যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করে, আন্ডারলাইন করেন, যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে কি লাভ করে, স্বার্থ লাভ করে, সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। ধরেন একটা ব্যক্তি হোসেন মোল্লা ভাই একজনের কাছ থেকে একটা জমি কিনছে, ধর নির্মল সাহেবের কাছ থেকে জমি কিনছে। তো জমি কেনার পরে নির্মল সাহেব জমির মালিক থাকা অবস্থায় উনি যদি কোনো কথা বলে থাকে, যে স্বীকৃতি দিয়ে থাকে, সেটা হোসেন মোল্লার উপরও প্রাধান্য পাবে। কেমনে? নির্মল সাহেব বলছে যে নির্মল সাহেবের জমির উপর দিয়ে সকলের হাঁটার অধিকার আছে, উনি বলছে যে আমার জমির উপর দিয়ে সবাই কি হাঁটবা। তো যখন নির্মল সাহেব যখন জমিটা বিক্রি করে দিল কার কাছে, হোসেন মোল্লার কাছে, তখন উনার ওই বিবৃতিটা, উনার ওই স্বীকৃতিটা এনার ক্ষেত্রেও কি প্রাসঙ্গিক। এই কারণে বলছে যে যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের কি লাভ করে, স্বার্থ লাভ করে, সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। এখন আরো যদি ভেঙে বোঝাই, সেটা যদি এইভাবে চিন্তা করেন যে নির্মল সাহেবের কাছ থেকে জমি কিনছে হলো কে, সরি, সেই হোসেন মোল্লা কিনছে নির্মলের কাছ থেকে জমি। কেনার পরে হোসেন মোল্লা ওনার বাড়ির পাশে যে জমি কিনছে, জমির উপর দিয়ে সকলের হাঁটার অধিকার ছিল। হোসেন মোল্লা কেনার সাথে সাথে বলছে আজকে আর হাঁটতে, এই জায়গাতে আর হাঁটতে কি পারবা না, আজকে আর হাঁটতে পারবো না, এখন জমির মালিক হচ্ছে আমি। তখন যারা হাঁটতো তারা গিয়ে সুখাধিকারের মামলা করে দিছে। কার বিরুদ্ধে? হোসেন মোল্লার বিরুদ্ধে। সুখাধিকার মামলা কেন করে? যখন কোন সম্পত্তির উপর দিয়ে আপনার অনবরত 20 বছর হাঁটে, আলো বাতাস ভোগ করে, গোসল করে, পানি খায়, তখন সেটা হয়ে যায় কি সুখাধিকার। তো মামলা করার পরে হোসেন মোল্লা হলো বিবাদী, আর যারা হাঁটতো তারা হচ্ছে কি বাদী। কিন্তু এই মামলায় নির্মল কিন্তু কোনো পক্ষ না, কিন্তু এই মামলায় নির্মল যদিও পক্ষ না,
নির্মল সাহেবের বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে, অর্থাৎ সে এই মামলায় সাক্ষ্য প্রদান করতে পারবে এবং তার বিবৃতি, সে যে আগে বলছিল যে সে মালিক থাকা অবস্থায় যে সবাই যে হাঁটতো, তার এই কথাটা স্বীকৃতি বলে গণ্য হবে। বুঝতে পারছেন? এই দেখেন, যে সকল ব্যক্তির নিকট হতে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে, সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। 4 নাম্বার দেখেন, কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে স্বীকৃতি বলে গণ্য হবে। দেখি সমীরণ সাহেব বলেন তো, প্রতিনিধিত্বমূলক মামলা কোথায় আছে? আমরা দেওয়ানি কার্যবিধিতে কত আদেশের কত বিধিতে আছে? আপনি সমীরণ, একাদেশের কত বিধি? 8 বিধি। একাদেশের 8 বিধি। তো প্রতিনিধিত্বমূলক মামলায় সাধারণত বাদী থাকে অনেকজন, বিবাদী থাকে কি অনেকজন। সকলের পক্ষে একজন বাদী মামলা পরিচালনা করে, সকলের পক্ষে একজন বিবাদী মামলা পরিচালনা করে। তো ওনরা প্রতিনিধিত্বমূলক মামলায় যদি কোনো বাদী বা বিবৃতি প্রতিনিধি হিসেবে যদি কোনো বিবৃতি প্রদান করে, সেটা কি প্রাসঙ্গিক। এটা 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 মানে এই 4 জন, এই 4 ধরনের ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। তাহলে স্বীকৃতি দিতে পারে কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। কত ধারায় বলছে? 18 ধারায়। যে মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকৃতি, তারপরে মামলার বিষয়বস্তুতে তার আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, তারপরে মামলার পক্ষগণ বা যে ব্যক্তির নিকট থেকে মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে, আর প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী, এই 4 জন কি প্রদান করতে পারে? স্বীকৃতি প্রদান করতে পারে। 19-20 একটু লেখেন, ধারা 19 ও 20 একটু লেখেন। 18 ধারা, যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, এটার পাশে ধারা 18 লেখেন। যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, যে যে 4 শ্রেণীর না, এই 4 শ্রেণীর কথা বলা আছে 18 ধারায়। লেখেন, পাইছেন কি তানবীর? কোথায় ছিলেন? স্যার আমি বেশি পাচ্ছি না, আমার পেট খারাপ তো, অসুস্থ বোধ। তারপর চলে আসছি। বেশি খাইছেন? একবার খাইছিলাম, কিন্তু লেভেল হয়ে গেছে। স্যার আমাদের রিটেন ক্লাস হচ্ছিল স্যার। না, কালকে তো বৃষ্টির কারণে হয় নাই। দেখেন, পেট খারাপ কয়দিন ধরে? দেখেন, তাহলে কে কে স্বীকৃতি প্রদান করতে, মানে কাদের স্বীকৃতি বলে যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, এটা বলছে কত ধারায়? 18 ধারায়। কয় শ্রেণী? 4 শ্রেণী। 19+20 লেখেন, 19+20, ধারা 19+20। দেখেন, যখন তৃতীয় কোনো ব্যক্তির তৃতীয় কোনো ব্যক্তির তৃতীয় তৃতীয় যখন তৃতীয় কোনো ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক হবে, তাহলে আপনাকে 19 আর 20 ধারায় বলছে যে স্বীকৃতি যখন তৃতীয় কোনো ব্যক্তি, যে নর্মালি মামলার কোনো পক্ষ না, তার স্বীকৃতিও প্রাসঙ্গিক হতে পারে, এই কথাটা বলছে কত ধারায়? 19 আর 20। একটু উদাহরণ শুনেন। ধরেন শেখর সাহেব একটা গাভী বিক্রি করবে, ওনার একটা গাভী আছে, গাভী বিক্রি করবে। তানভীর কিনতে গাভী বিক্রি করবে, তানভীর কিনতে গেছে। তো তানভীর কিনতে যাওয়ার পরে শেখর সাহেব বলল যে আমার আমার কর্মচারী আছে ডিপজল, তার কাছে যাই জিজ্ঞেস করেন, সে যা দাম বলবে তাই। বুঝতে পারছেন? তখন তানভীর ডিপজলের কাছে গেছে, ডিপজল বলল যে এই এই গাভিটার দাম 15 লাখ টাকা। কত টাকা? 15 লাখ। তখন ডিপজল কিন্তু এই বক্তব্যটা দিচ্ছে কার প্রতিনিধি হিসেবে? শেখর সাহেবের প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে শেখর সাহেব যদি বলে যে আহ গরুর দাম, গাভীর দাম হলো 20 লাখ, এখন আর এটা আর কি কাজ হবে না। বুঝতে পারছেন? কারণ সে আগে একজনকে বলছে যে ডিপজলের কাছে গিয়ে শুনো, তাহলে ওই ক্ষেত্রে ডিপজল যা বলবে সেটাই কি
চূড়ান্ত। এবং এই জায়গায় শেখর সাহেব যদি মামলা এক্ষেত্রে শেখর সাহেব ধরেন গাভী বিক্রি করতে চাইতেছে না, তখন তানভীর মামলা করবে শেখর সাহেবের বিরুদ্ধে। বিবাদী শেখর, তানভীর হচ্ছে বাদী। তাহলে এই জায়গায় কার বিবৃতি প্রাসঙ্গিক? ডিপজলের বিবৃতি প্রাসঙ্গিক, যদিও ডিপজল এই জায়গায় মামলার কোনো পক্ষ না। বুঝেন কিনা? তাহলে 19 আর 20 ধারায় বলছে যে যখন তৃতীয় কোনো ব্যক্তির বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হবে বা প্রাসঙ্গিক হবে। এটা কত কত ধারা? 19 আর 20। ধারা 21টা একটু লেখেন। লেখেন স্বীকৃতি 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 দাতার পক্ষে প্রমাণ করা যাবে না। স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যাবে না। দেখছেন? না, বোঝাচ্ছি। স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যাবে না। এখানে একটু ব্র্যাকেটে লেখেন ব্যতিক্রম মৃত্যুকালীন ঘোষণা। ব্যতিক্রম মৃত্যুকালীন ঘোষণা। এটা একটু বুঝেন, মানে স্বীকৃতিদাতার পক্ষে মানে যে স্বীকৃতি দিছে ওই কথাটা তার পক্ষে প্রমাণ করা যাবে না। যদি তার বিপক্ষে যায় তাহলে ব্যবহার করা যাবে, তার পক্ষে যদি আসে তাহলে ব্যবহার করা যাবে না। একটু শুনেন, এইভাবে চিন্তা করেন যে হোসেন মোল্লা 50,000 টাকা পায় শেখরের কাছে। হোসেন মোল্লা মামলা করছে, অর্থ আদায়ের মামলা। কার বিরুদ্ধে? শেখরের বিরুদ্ধে। এই মামলার বাদী কে? হোসেন মোল্লা। বিবাদী হচ্ছে কি? শেখর। এখন মামলা করার আগে মামলা করার আগে হোসেন মোল্লা কথায় কথায় একবার রুবেলের কাছে স্বীকার করছে যে আমি আসলেই আহ শেখরের কাছে 50,000 টাকা পাই, 50,000 টাকা পাই। এখন এই যে স্বীকারটা করলো, এই স্বীকৃতিটা এই মামলায়, হোসেন মোল্লার এই মামলায় ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ এই যে 50,000 টাকা পায়, এটা ওনার কিসে যায়? পক্ষে আসে। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে হোসেন মোল্লা মামলা করার আগে রুবেলরে কথা কথায় বলতেছে যে ওনার কাছে তো আমি কোনো টাকা পয়সা পাই না, খালি খালি 50,000 মামলা একটা দিব। বুঝতে পারছেন? তাহলে এই স্বীকৃতিটা ওনার কিসে যায়? বিরুদ্ধে যায়। তাহলে এটা কিন্তু মামলায় ব্যবহার করা যাবে। এই যে বললো স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যাবে, মানে যে স্বীকৃতিটা মামলা করার আগে আমি দিয়েছিলাম, মামলা করার পরে ওই স্বীকৃতিটা যদি আমার পক্ষে আসে তাহলে এটা ব্যবহার করা যাবে না। এটা বলছে কততে? 21-এ। কিন্তু যদি কি সে যায়, যদি আমার বিপক্ষে যায় তাহলে ব্যবহার করা যাবে। এটা কত দ্বারাই বললো? 21-এ। তবে কয়েকটা ব্যতিক্রম আছে, তার মধ্যে একটা হচ্ছে যে কিছু কিছু ব্যতিক্রম আছে যে জায়গা পক্ষে গেলেও ব্যবহার করা যাবে। পক্ষে গেলেও ব্যবহার করা যাবে। কেমনে? হোসেন মোল্লা মারা যাওয়ার আগে বলতেছে যে আমারে অমুক এমন মারা মারছে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি। ঠিকই হোসেন মোল্লা কি মারা গেছে। তাহলে এই যে যে এটা উনি মারা গেছে, এই কথাটা, এই স্বীকৃতিটা ওনার কি পক্ষে গেছিল, তাহলে পক্ষে গেলেও এটা ব্যবহার করা যাবে। কত দ্বারায়? বুঝতে পারছেন? তো তাহলে যদি বলে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্বীকৃতিদাতার পক্ষে ব্যবহার করা যায় না, কত দ্বারাই বলছে। কিন্তু কোন ক্ষেত্রে পক্ষে ব্যবহার করা যায়? কোন ক্ষেত্রে? মৃত্যুকালীন ঘোষণা। বুঝছেন?
বুঝতে পারছেন? তাহলে 21 ধারায় কি বলছে ওমর ফারুক সাহেব, একটু বলেন রে ভাই। সেটা যদি পরবর্তী মামলা হয় এবং ওই শিক্ষিতা যদি সেই ক্ষেত্রে রক্ষে যায় তাহলে ওটা ওইখানে টাকা পাবে না, আমরা গ্রহণ করি। কিন্তু এটা বিপক্ষে নয়, তাহলে সেই ক্ষেত্রে ওটা করতে হবে। তবে ব্যতিক্রম আছে, যদি বর্তমানে আপনারা কিন্তু আমাদের আমাদের কথা কিন্তু বলি পারে মারা যায়, তবে সেই ক্ষেত্রে এই কথাটা ধারা 22টা একটু লেখেন, ধারা 22, ধারা 22। লেখেন আহ দলিলের ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। একটু ব্র্যাকেট দিয়ে লেখেন, যেমন জাল দলিল প্রমাণের ক্ষেত্রে। ব্র্যাকেট দিয়ে লেখেন, যেমন জাল দলিল প্রমাণের ক্ষেত্রে। কি প্রমাণের ক্ষেত্রে বলেন? জাল দলিল। শুনেন, 22 ধারায় বলছে যে আপনার দলিলের, আমরা তো নরমালি পড়ে এসেছি যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি দ্বারা? দালিলিক সাক্ষ্য দ্বারা। 59 ধারায় বললো যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তার মানে ওই জায়গায় আমরা বুঝছি দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি দ্বারা? দলিল দ্বারা। এছাড়া 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 22 ধারায় বলতেছে যে দলিলের বিষয়বস্তু নরমালি দলিল দ্বারাই প্রমাণ করতে হয়, তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্র আছে, যে এই দলিলটা যে জাল, আদৌ এরকম কোন দলিল নাই, এরকম বিষয়বস্তু মৌখিক স্বীকৃতি দ্বারাও প্রমাণ করা যাবে। এটা বলছে কত ধারায়? 22 ধারায়। তাহলে ধন্যবাদ, একটু নামাজের বিরতি, এককালীন অনেক পড়া হয়েছে। পরীক্ষা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখেন, বিরতির পর আমরা ক্লাস শুরু করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বেনজির সাহেব। দেখেন এখানে একটু লেখেন 22 ক ধারাটা একটু লেখেন। আপনাদের নতুন বইতে হয়তো বা লেখা আছে, তো 22 ক ধারাটা একটু লিখবেন। 22 ক। ধারা 22 ক, এখানে লিখবেন যে ডিজিটাল ডিজিটাল রেকর্ড সম্পর্কে যখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে। ডিজিটাল রেকর্ড সম্পর্কে যখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায় বলেন? 22 ক। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য না বাট গ্রহণযোগ্য হতে পারে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 22 ধারায়। এটা বলছে যে জেনুইননেস অফ এ ডিজিটাল রেকর্ড, মানে ওই ডিজিটাল রেকর্ড কি আসলে সঠিক কিনা, মানে ওর যে বিশুদ্ধ কিনা, এই মর্মে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। এটাই বলছে কত ধারায়? 22
ক। তাহলে যদি আপনাকে, আমরা এখানে দুইটা জিনিস দেখলাম যে দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে কত দ্বারাই, 22 দ্বারাই। এই বিরতির আগেই পড়লাম যে দলিলটা যদি জাল দলিল কিনা তখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে 22। আর ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কত দ্বারাই, 22। দেখেন, ধন্যবাদ। তো আমরা 23 ধারাটা একটু পড়ি, 23 ধারা পড়ে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব আজকে। দেখেন, যখন দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়, ধারা 23, দেওয়ানি মামলায় স্বীকৃতি এই জায়গা যদিও লেখছে স্বীকারোক্তি, বাট হবে কি স্বীকৃতি। আমরা জানি যে স্বীকৃতি দেওয়ানি মামলায়ও প্রদান করা যায়, স্বীকৃতি কি ফৌজদারি মামলায়ও প্রদান করা যায়, বাট কিছু কিছু ক্ষেত্র আছে সেই সকল ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি দেওয়া যাবে না। দেখেন, বললেন দুইটি ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। তো যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়, কয়টা ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে, কত দ্বারায় বলছে, 23 দ্বারায়। দেখেন, যদি স্বীকৃতিটা এই শর্তে করা হয় যে উক্ত স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। আপনি একজনের কাছে স্বীকৃতি দিলেন যে ভাই তোমার বলতেছি কিন্তু ভবিষ্যতে তুমি কিন্তু এটা কোনো জায়গায় সাক্ষ্য দিবা না, তো এরকম যদি বলে থাকে তাহলে ওই স্বীকৃতি দেওয়ানি মামলায় দেওয়া যাবে না, বা দিতে গেলে সেটা কি হবে না, প্রাসঙ্গিক হবে না। কারণ সে যখন স্বীকৃতিটা দিয়েছিল তখন বলেই দিয়েছিল যে এই মামলায় কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। 2 নাম্বারটা দেখেন, যদি এইরূপ পরিস্থিতিতে স্বীকৃতি দেওয়া হয় যে, আন্ডারলাইন করবেন, তাদের মধ্যে কোনো চুক্তি ছিল যে তারা স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষী দিবে না, তাদের মধ্যে একটা চুক্তি ছিল যে এই স্বীকৃতি সম্পর্কে তারা কি দিবে না, কোনো সাক্ষ্য দিবে না। তাহলে যদি শর্ত থাকে যে ভবিষ্যতে সাক্ষ্য দেওয়া যাবে না, আর একটা হলো যদি তাদের মধ্যে কি থাকে, চুক্তি থাকে, তাহলে সেই স্বীকৃতি দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না। অলরেডি ওই যে আমরা অলরেডি পড়ে ফেলেছি, ধরেন যে মক্কেল গিয়ে আইনজীবীর কাছে গিয়ে বললো যে আমি আসলেই তারে বেদখল করছি, বা আসলেই তারে হত্যা করছি, বা আসলেই তার নাকে ঘুষি দিছি, তাহলে এটা যদিও মামলায় প্রাসঙ্গিক, বাট এটা অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক হবে না বা গ্রহণযোগ্য হবে না, কারণ আইনজীবীর সাথে যে কথাই হোক না কেন সেটা আদালতে সাক্ষ্য হিসেবে কি না, গ্রহণযোগ্য না। তো এখানে একটা কতগুলো কথা লেখেন, যেমন দিয়ে লেখেন যে আপোষ কোনো মকদ্দমার লেখেন, কোনো মকদ্দমার আপোষ মীমাংসার সময় যেসব কথা হয় সেগুলো স্বীকৃতি নয়। আপোষ মীমাংসার সময় যেসব কথা হয় সেগুলো কি স্বীকৃতি নয়। তারই আবার আবার সাক্ষ্য আইনের 126 ধারায়, অ্যাডভোকেট এবং মক্কেলের কথোপকথন স্বীকৃতি নয়। তবে অপরাধ ঘটানোর আশঙ্কা থাকলে স্বীকৃতি বলে গণ্য হবে। হ্যাঁ, অপরাধ ঘটনার আশঙ্কা থাকলে স্বীকৃতি বলে গণ্য হবে। তার মানে বোঝা যাচ্ছে যে নর্মালি এভাবে চিন্তা করেন যে দেওয়ানি মামলায় যখন কোনো পক্ষ মেডিয়েশনে পাঠালো, মধ্যস্থতায় পাঠালো, দুই পক্ষে এক জায়গায় বসলে তো অনেক কথোপকথন
হয়, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি স্বীকৃতি বলে কি গণ্য হবে না, অথবা ওই আইনজীবীর সাথে মক্কেল কি কথা বলছে এগুলাও স্বীকৃতি বলে গণ্য হবে না। সত্যি আমাদের সাক্ষ্য আইনের 23 ধারায় বলছে যে কয়টা ক্ষেত্রে স্বীকৃতি বলে গণ্য হবে না দেওয়ানি মামলায়, কয়টা ক্ষেত্রে? 2টি, যদি তাদের মধ্যে পূর্ব থেকে শর্ত থাকে অথবা তাদের মধ্যে কি থাকে, চুক্তি থাকে। তো স্বীকৃতি আমাদের মোটামুটি এতটুকুই। স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে 17 ধারায়। স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার, মৌখিক, লিখিত আর হচ্ছে কি ডিজিটাল রেকর্ড। তারপরে 18 ধারায় পড়লাম কে কে স্বীকৃতি দিতে পারে, কয় শ্রেণী? 4 শ্রেণী। 19-20-এ পড়লাম যে যখন তৃতীয় কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করতে পারে। 21-এ পড়লাম যে স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়। তবে পক্ষে প্রমাণ করা যায় কখন? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। 22-এ পড়লাম যে দলিলের ক্ষেত্রে কখন মৌখিক স্বীকৃতি দেওয়া যেতে পারে, যদি দলিলটা কি হয়, জাল জাল বলে কোনো প্রশ্ন উত্থাপিত হয়। 22-এর কতে পড়লাম যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আহ আপনার কোনো স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি দেওয়া যেতে পারে যদি ওই ডিজিটাল রেকর্ড আসল কিনা এই মর্মে কোনো প্রশ্ন উত্থাপিত হয়। আর 23-এ পড়লাম যে দেওয়ানি মামলায় 2টি ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যাবে না, যদি পূর্ব থেকেই তাদের মধ্যে শর্ত থাকে অথবা পূর্বে থেকেই তাদের মধ্যে চুক্তি থাকে যে এই বিষয়ে কোনো স্বীকৃতি প্রদান করা যাবে না। তো আজকে আমাদের এই পর্যন্তই। আগামীকালও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, দোষ স্বীকারোক্তি পড়বো ইনশাল্লাহ, আরো অনেক দূর পড়বো। তো এখন আপনাদের সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। অনলাইনে যারা আছেন পরীক্ষা দিতে ইচ্ছুক আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, পরীক্ষা দিন। আল্লাহ হাফেজ। আসসালাম।